না, কারণ আজকে নতুন জিনিস একটা দেখাবো আমি। সেই কারণেই বলছি সবাই একটুখানি কুইকলি হ্যান্ড রেজ করুন, যারা যারা এখানে আছে রিক্যাপের জন্য। ঠিক আছে, আজকে অনেক কম লোক আছেন রিক্যাপের জন্য। ঠিক আছে, অসুবিধা নেই। চলুন হ্যান্ডটা ডাউন করে দিতে পারেন এবার, অসুবিধা নেই। তাহলে গতকালকে রিক্যাপে আমরা কি দেখেছিলাম, মানে গতকালকে ক্লাসে আমরা কি দেখেছিলাম? ফার্স্টে আমরা দেখেছিলাম এই ন্যাপবারটা আমরা, মানে গতকালকের আগের দিনের ক্লাসে দেখেছিলাম যে ন্যাপবারের স্ট্রাকচারটা কিভাবে আমরা বানিয়েছিলাম। সেখানে আমরা ফ্লেক্স বক্সের ইউজ শিখেছিলাম, কিভাবে ফ্লেক্স বক্স ইউজ করলে একটার মানে প্রত্যেকটা এলিমেন্ট একটার পাশে আর একটা চলে যায়। ঠিক সেম জিনিসটা কিন্তু এইখানেও অ্যাপ্লাই করা হয়েছে। এখানে আপনারা বলবেন স্যার ফ্লেক্স বক্স কোথায় অ্যাপ্লাই করা? তাহলে কোনো একটা ডিজাইন আপনি প্রথমবার দেখে কোনো একটা ওয়েবসাইটে ধরুন আপনি গেলেন, সেখানে এমন একটা ডিজাইন আপনার চোখে পড়লো যেখানে এরকম একটা ইমেজ আপনার থাকবে, তার পাশে ধরুন কিছু একটা লেখা রয়েছে। আবার বলি, আমাদের কোন একটা ওয়েবসাইটে ধরুন আমরা ভিজিট করলাম, সেখানে কি দেখছি একটা ইমেজের পাশে কিছু এরকম লেখা রয়েছে। ঠিক আছে, তো এই লেখাগুলো যখনই আমি বলছি একটা ইমেজের পাশে লেখাগুলো রয়েছে, পাশে কথাটা শুনে আপনাদের মাথায় প্রথমেই কি ক্লিক করা উচিত? এতদিন আমরা দুদিন আমি ফ্লেক্স বক্স বুঝিয়েছি, পাশে বলতে যখনই কেউ আপনাকে বলবে, যখনই আপনাদের কেউ বলবে পাশে, তখন আমরা কি বুঝবো? যদি কেউ একটুখানি বলেন গত দিনের ক্লাসে যারা যারা ছিলেন। মুজাহিদুল বাবু বলেছেন ডি ফ্লেক্স। পারফেক্ট। যখনই কেউ বলবে পাশে, অর্থাৎ একটা এলিমেন্টের পাশে একটা এলিমেন্ট আছে। এলিমেন্ট বলতে একটা ইমেজ হতে পারে, কিছু টেক্সট হতে পারে, অর্থাৎ লেখা হতে পারে, একটা ছবিও হতে পারে। তো এই যে একটা এলিমেন্টের পাশে একটা এলিমেন্ট আমার যখনই থাকবে, পাশে কথাটা যখনই আসবে, কোনো কিছু না, মানে কোনো কিছু না ভেবে জাস্ট এক নজরে দেখে আপনি বলে দিতে পারবেন যে ওখানে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করাই আছে। ফ্লেক্স বক্স, ফ্লেক্স অ্যাপ্লাই করলে যে কোনো এলিমেন্ট একে অপরের পাশে চলে যায়। এটা ফ্লেক্স বক্সের ধর্ম। এবার সেটা আমাদের কেন কাজে লাগে? কারণ এইচটিএমএল এর ভেতরে অনেক রকম এলিমেন্ট থাকে যারা সবসময় একে অপরের মানে একে অন্যের ওপরে সবসময় যাওয়ার চেষ্টা করে, মানে সেগুলো স্ট্যাক হওয়ার চেষ্টা করে একে একে অপরের সাথে, অর্থাৎ একটার উপরে একটা, একটার উপরে একটা, এরকম করে। তো সেই জিনিসটাকেই আমাদের পাশাপাশি আনতে গেলে আমাদের ইউজ করতে হয় ফ্লেক্স বক্স। ঠিক আছে, তো ফ্লেক্স বক্সের সিম্পল থিওরি, একটা এলিমেন্টের পাশে যদি আমাদের একটা এলিমেন্টকে নিয়ে যেতে হয়, তখন আমরা ইউজ করি ফ্লেক্স বক্স। ঠিক আছে, ওকে, বুঝতে পারলাম। তাহলে এটাই আমরা দেখবো আজকে, যে বিজয় কৃষ্ণ বাবু কিছু বলছেন, বলুন স্যার। চ্যাট বক্সে বলুন কি আবার হ্যান্ডেল করছেন। তো আমি যেটা বলছিলাম যে যখনই কেউ বলবে যে আপনার কোন একটা এলিমেন্টের পাশে একটা এলিমেন্ট আছে, তখনই আমরা কি বুঝবো? সেটার উপরে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা। ওকে, তো বিজয় কৃষ্ণ বাবু যদি কিছু বলেন, আগে একটা ছোট টেক্সট করে দেন, আপনি কিছু লিখতে চাইছেন, তাহলে আমি কন্টিনিউ করবো। একটুখানি ছোট্ট একটা টেক্সট করে দিন যে হ্যাঁ আমি কিছু বলতে চাই, তাহলে আমি আপনার কমেন্ট বক্সটা খুলেই রাখবো। পোর্টফোলিওটা আজ রিকাপ হবে, হচ্ছে ম্যাম। ঠিক আছে, চলো। তাহলে এখানে আমাদের এটাই দেখতে হবে, স্ট্রাকচার ক্রিয়েট করা, অর্থাৎ একটা ইমেজের পাশে একটা টেক্সট আমি নিয়ে যাব। সেটা করার জন্যই কিন্তু আমরা এই স্ট্রাকচারটা কিভাবে বানাবো একবার দেখে নিই। চলুন, তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করছি। এখানে অলরেডি একটা এইচটিএমএল এর ফাইল আমার বানানো আছে। অ্যাকচুয়ালি আমি একটা নতুন ফাইল ওপেন করছি, যেটার মধ্যে গতকালকে ক্লাসটা আমাদের ছিল, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। পোর্টফোলিও না, বুটস্ট্র্যাপ, এটাই। ওকে, চলুন। এখানে আমি একটা পুরোনো ফাইল ওপেন করে নিয়েছি, যেটা আমাদের মানে পুরোনো ক্লাসের জিনিসপত্র এখানে আমাদের ছিল, সেটাই আমি এখানে ওপেন করলাম। এটাকে আমি একবারে লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি, তাহলে আমাদের আউটপুটটাও দেখতে পারবো পরপর। তো এখানে কিন্তু যে জিনিসগুলো বোঝালাম, অর্থাৎ ফ্লেক্স বক্সের ব্যাপার স্যাপার সব কিন্তু এখানে অলরেডি করা আছে। এটা আপনাদের বলেছিলাম পোস্ট করতে, হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পোস্ট করেননি। আমি আশা করব সবাই বুঝে গেছেন। পরে যদি কিছু অসুবিধা হয় তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না যে স্যার আমি পোস্ট করতে পারিনি, বা পোস্ট না করে আমি বলছি যে আমি সেটা করতে পারিনি। পোস্ট সবাইকে করতে বলেছিলাম, ভুল হোক ঠিক হোক সবাইকে বলেছিলাম পোস্ট করতে। কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পোস্ট করেননি, তো আমি মনে নিচ্ছি তারা পারে, অলরেডি তারা জানে সবকিছু, সেই কারণে আমি তাদের পরে জোরটা দিচ্ছি না। কিন্তু তাও বলবো যে চেষ্টা করুন পোস্ট করতে, ওখানে কিন্তু অনেক ভুল ঠিক আপনারা নিজেরা অন্যদের কোড দেখেও বুঝতে পারবেন। ঠিক আছে, তো সেটা আমি পরেও বলবো একবার। তো আমি এটাকে একবার রিমুভ করে দিচ্ছি, পুরোটাকে স্ট্রাকচারটাকে প্রথম থেকে একবার রিমুভ করে দিচ্ছি আমি। এখানে এই ডিফটাকে আমার রিমুভ করতে হবে, এখান থেকে এই সব জিনিসপত্রগুলো আমি রিমুভ করে দিচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমার ফ্লেক্স মানে সরি বুটস্ট্র্যাপ কিন্তু ইন্টিগ্রেট করাই আছে। বুটস্ট্র্যাপ ইন্টিগ্রেশনটা এখন আর আমি দেখাচ্ছি না, তাহলে আমাদের টাইমটা একটুখানি হাতে কম আছে। তো সেই কারণে ইন্টিগ্রেশনটা আজকে আর দেখাবো না। যদি কারোর প্রবলেম হয় লাস্টে আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাকে আলাদা করে দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে যেটা বলছিলাম, যে আমরা যদি পোর্টফোলিওটা দেখি, এখানে ফার্স্টে আমাদের কি আছে? এখানে আমাদের একটা ইমেজ আছে।
তো স্ট্রাকচার তৈরি করার সব থেকে সিম্পল উপায় হচ্ছে আগে যে জিনিসগুলো দরকার সেগুলোকে আপনি ইউজ করে নিন। মানে আগে দেখুন যে কি কি আমার এখানে দরকার। এখানে আমাদের একটা ছবি দরকার, তার সাথে কিছু টেক্সট দরকার, আর তার সাথে একটা বাটন দরকার। ব্যাস। তাহলে আমরা ফার্স্টে কি করব? ডিজাইনিং এর নলেজ দিচ্ছি। ফার্স্টে একটা ওয়েব ডেভেলপার কিভাবে কাজ করে সেটার কথা বলছি। ফার্স্টে কি কি দরকার সেটা একবার নিয়ে নিন। পুরো এই সেকশনটা বানানোর জন্য কি কি আমাদের দরকার গুনুন একবার হাতে করে। এখানে আমাদের একটা ইমেজ দরকার, এখানে একটা টেক্সট দরকার, তার সাথে নিচে আর একটা টেক্সট দরকার, তার সাথে একটা বাটন দরকার। তাহলে একটা ইমেজ, দুটো টেক্সট আর একটা বাটন। এখানে আমি এই অ্যাঙ্কার ট্যাগটার কথা একটু পরে বলবো, বাট এই কটা আগে নিয়ে নিই চলুন। তাহলে আমাদের কি কি দরকার ছিল? ফার্স্টে আমাদের দরকার ছিল একটা ইমেজ, ইমেজ ট্যাগ। এখানে গিয়ে আমি একটা ইমেজ নিয়ে নিচ্ছি। কি ইমেজ নেওয়া যায়? চলুন একটা ইমেজ খোঁজা যাক, র্যান্ডম ইমেজেস, ইমেজেস। এখান থেকে এই লোকটার ছবিটা আমি নিয়ে নিচ্ছি। কপি ইমেজ অ্যাড্রেস, এসআরসির ভেতরে গিয়ে ইমেজ অ্যাড্রেস কপি করলাম। ইমেজটা আমার এখানে চলে আসলো কিন্তু অনেক বড়, তো আমি এখানে গিয়ে হাইট দিয়ে দিচ্ছি একটুখানি। হাইট ধরুন 200। সেভ করলাম, আমার ইমেজটা চলে আসলো। এবার আপনাদের অনেকের কোয়েরি ছিল যে স্যার আমি ইমেজটাকে রাউন্ডেড করব কিভাবে, অর্থাৎ ইমেজটাকে পুরোটা গোল করব কিভাবে। তো এখানে আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করব যে এই ইমেজটাকে যদি আমি পুরোটা রাউন্ড করি তাহলে কি এটা পুরোপুরি রাউন্ড হবে কোনোদিন? একবার দেখে বলুন না। আমরা যখন ইমেজ ট্যাগ শিখেছিলাম, বর্ডার রেডিয়াস শিখেছিলাম, তখন আমি বলেছিলাম ইমেজটাকে পুরোপুরি গোলাকার করতে আমাদের কি 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 প্রয়োজন হয়। একবার দেখি, বলুন দেখি চ্যাট বক্সে। ইমেজটা কি পুরোপুরি গোল হবে আমি যে ইমেজটা ইউজ করছি? একটুখানি বলুন দেখি যারা যারা আছেন। ইমেজটা কি পুরোপুরি গোল হবে আমি যে ইমেজটা এখানে ইউজ করেছি, এই ইমেজটাকে যদি বর্ডার রেডিয়াস প্রোভাইড করি, ইমেজটা কি পুরোপুরি গোল হবে কি হবে না? একটুখানি দেখি। বর্ডার রেডিয়াস ইউজ হয়, পারফেক্ট, খুব সুন্দর। হাইট উইথ সেম হতে হবে, তাহলে হবে, পারফেক্ট। তো যারা যারা বললেন হাইট উইথ সেম হতে হবে তাহলে আমাদের ওটা করতে পারবো, তাহলে ওটাই সত্যি। আমাদের এখানে ইমেজটার হাইট উইথ কিন্তু সেম নেই, অর্থাৎ যে ইমেজটা কিন্তু চওড়া যেটুকু তার থেকে কিন্তু মানে চওড়া বেশি, লম্বা কম। সেই কারণে এটাকে যদি আমি বর্ডার রেডিয়াস প্রোভাইড করি, এটা একটু ডিম্বাকৃতি হয়ে যাবে, যাকে বলে মানে একটা ডিমের মতো দেখতে হয়ে যাবে। সেটার জন্যই কিন্তু আমরা যে ইমেজগুলো চুজ করব সেটাকে মানে যেটাকে আমরা গোল করতে চাই পুরো ইমেজটাকে, যখন তখন আমরা এমন ইমেজ চুজ করব যেটার হাইট উইথ সেম থাকবে। এখানে এটার হাইট উইথ সেম নেই, এটাকে আমরা ফোর্সফুলি হাইট উইথ সেম করতেও পারি। এখানে হাইট দিয়েছি 200, উইথও 200 করে দিচ্ছি দেখি। এটার হাইট উইথ সেম করে দিলাম, এবার এটা গোল হয়ে যাবে। কিন্তু এটার কিন্তু একটুখানি দেখুন ইমেজটা একটু চেপে গেছে। তো এটা তো আমরা চাই না, আমাদের কোনো ইমেজ এমন ইউজ করবো না যেটা ইমেজটা চাপা থাকবে। সেই কারণেই কিন্তু এমন ইমেজ সবসময় চুজ করার চেষ্টা করুন যেটার হাইট আর উইথ সেম। এখানে আমি সিএসএস দিয়ে এটাকে করে দিলাম, হাইট উইথ আমি সেম করে দিয়েছি, কিন্তু ইমেজটা কিন্তু এখন ন্যাচুরালি যেমন দেখতে লাগছিল সেরকম কিন্তু এখন লাগছে না। এটা দেখবেন একটু পাশের থেকে একটু চেপে গেছে। সেই কারণেই কোনো ইমেজকে যদি আপনার রাউন্ড করতে হয়, ফার্স্ট জিনিস মাথায় রাখবেন যে এমন ইমেজ চুজ করুন যেটার হাইট আর উইথ অ্যাবসলিউটলি সেম। সেটা চুজ করলে আপনাদের হাইট আর উইথ সেম হয়ে যাবে। এবার এখানে একটা মজার জিনিস দেখাই। আপনারা অনেকে বলছেন স্যার এবার ইমেজটাকে গোল করবো কিভাবে? চলুন আমরা বুটস্ট্র্যাপে একটু এক্সপার্ট হই। সবাই চলে যান বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। আমি এখানে getbootstrap.com-টা ওপেন করে নিচ্ছি। এই ওয়েবসাইটটাকে সবাই হ্যান্ডি রাখবেন, দরকার হয় এটাকে বুকমার্কে সেভ করে রাখবেন, তাহলে বারবার এখান থেকে ক্লিক করলে আপনাদের এটা ওপেন হয়ে যাবে। এখানে আমি সেভ করে রেখেছি, এটা বারবার মানে আমি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। বুকমার্ক, এখান থেকে বুকমার্ক করে নিতে পারেন এটাকে। যদি কেউ না করতে পারেন, এখান থেকে আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। getbootstrap.com-এ চলে যান, গিয়ে getbootstrap.com-এ ওয়েবসাইটটা একবার ওপেন করুন। ঠিক আছে, ওপেন হয়ে গেছে। এখান থেকে জাস্ট সার্চ করুন রাউন্ডেড অথবা বর্ডার রেডিয়াস। এই যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস লিখলে আপনার বর্ডারের আন্ডারে রেডিয়াস বলে একটা সেকশন চলে আসবে। বর্ডার রেডিয়াস সার্চ করুন। এবার এখান থেকে দেখুন কোন ইমেজটাকে গোল লাগছে, এই এতগুলো রেডিয়াসের মধ্যে কোনটাকে দেখতে গোল লাগছে। আমি মাউসটা হভার করে দিয়েছি অলরেডি। তো সেই কারণে আপনারা দেখুন এখানে 75x75 একটা ইমেজ আছে যেটা গোল করা রয়েছে, অর্থাৎ এই ইমেজটাকে গোল করতে আমাদের একটা ক্লাস ইউজ করতে পারি। আমরা বুটস্ট্র্যাপের একটা ক্লাস ইউজ করব, বুটস্ট্র্যাপের সেটাকে ইউজ করলে আমাদের কিন্তু ইমেজটা গোল হয়ে যাবে। কোন ক্লাসটা? এইখানে দেখুন, রাউন্ডেড ড্যাশ সার্কেল। কি ইউজ করব? রাউন্ডেড ড্যাশ
সার্কেল। যদি আমি এই ক্লাসটা আমাদের ইমেজটাকে অ্যাড করি তাহলে কি দেখবো, আমাদের ইমেজটা গোল হয়ে যাবে। দেখি, চলুন আমি ম্যানুয়ালি টাইপ করব, তাহলে কনফিউশনটা কম হবে। আমি এখানে ডকুমেন্টটা ওপেন করছি। ইমেজটাকে আপনারা একটা ক্লাস লিখুন, ইমেজটাকে একটা ক্লাস অ্যাপ্লাই করুন। ক্লাসের নাম কি হবে? রাউন্ডেড ড্যাশ সার্কেল। ক্লাসের নাম কি হবে? রাউন্ডেড ড্যাশ সার্কেল। সেভ করব। দেখুন ইমেজটা আমার গোল হয়ে গেছে। আমাদের কি কোনো সিএসএস ফাইল টাচ করতে হলো? হ্যাঁ কিনা একটু শুনি। আমরা কি কোনো সিএসএস ফাইল টাচ করলাম? আমরা কি কোনো সিএসএস ফাইল টাচ করেছি? হ্যাঁ কিনা একটুখানি দেখি চ্যাট বক্সে। আমরা কি কোনো সিএসএস ফাইল টাচ করে বর্ডার রেডিয়াস দিলাম? আমরা কিন্তু দেইনি। জাস্ট আমরা ক্লাস লিখলাম রাউন্ডেড সার্কেল, আমাদের যে ইমেজটার উপরে সেটাকে অ্যাপ্লাই করলাম সেটা গোল হয়ে গেল। কারণ কি, রাউন্ডেড সার্কেল ক্লাসটা ইউজ করেই কিন্তু বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা যে কোনো এলিমেন্টকে রাউন্ডেড বর্ডার দিতে পারি, অর্থাৎ সেটাকে আমরা গোল করে দিতে পারি। ব্যাস, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হয়ে গেল? কিভাবে হাইট উইথ সেম আছে কিভাবে বুঝবো? ইমেজ আপনি দেখেই বুঝে যাবেন হাইট উইথ সেম আছে কিনা। এখানে এই ইমেজটা দেখে আমি বুঝে গেছিলাম যে এটার হাইট উইথ সেম নেই, কারণ কি, ইমেজটা প্রথমে একটুখানি চওড়া বেশি, হাইট তার একটু কম। সেটা আপনি নিজের চোখে দেখেই বুঝে যাবেন যে হাইট উইথ সেম কিনা। হাইট উইথ যদি সেম থাকে তাহলে ইমেজটা পারফেক্টলি একদম চৌকো থাকবে। ঠিক আছে, সেটা যদি সেম করতে হয় তাহলে এই অ্যাপ্লাই করতে পারেন, এটা অ্যাপ্লাই করতে পারেন, হাইট আর উইথ অ্যাপ্লাই করে দেখতে পারেন। ঠিক আছে, চলুন তাহলে আমাদের ইমেজটা নেওয়া হয়ে গেল। কোথা থেকে? আমাদের ইমেজটা নেওয়া ডান। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই টেক্সট গুলো নেওয়া। এই টেক্সট গুলো নিলে আমাদের কিন্তু মোটামুটি 90% কাজ আমাদের হয়ে যাবে। চলুন এখান থেকে কপি করি। আমি এখানে আমার এই ওয়েবসাইটটাকেই খুলে নেব, oindel.online। এখান থেকে জাস্ট আমি টেক্সটটা কপি পেস্ট করছি। এখান থেকে আমি এটাকে কপি করলাম, এটাকে ধরুন একটা H3 ট্যাগে আমি নেব। কারণ কি, এই ইমেজ টেক্সটটা একটুখানি বড় আছে, মানে একটুখানি বোল্ড আছে। আর এখানে যা এই যে পুরো টেক্সটটা আছে এটাকে একটা পি ট্যাগে নেবো, কারণ কি, পি ট্যাগ ইউজ করা হয় প্যারাগ্রাফের জন্য, বড় বড় টেক্সটের জন্য। সেই কারণে আমি একটা পি ট্যাগ নিয়ে নিচ্ছি। ব্যাস, ডকুমেন্টে যাই, আমাদের লেখাগুলো চলে এসেছে। এবার এখানে একটা বাটন নিতে হবে, কারণ কি, আমাদের ওয়েবসাইটে একটা বাটন ছিল, দেখুন এই বাটনটা, ভিউ রেজিউমে বাটন। এই বাটনটা আমাদের কিন্তু এই লাইনের উপর নিচেই আছে, তাহলে আমরা এটাকে প্রথমে নিয়ে নিচ্ছি। কেউ কি হ্যান্ড রেজ করছেন দেখি? একটুখানি পরে, বিট্টু বাবু একটুখানি ওয়েট করুন। তো আমি যেটা বলছি, এখানে বাটনটাকে আমাদের আগে নিতে হবে। তো আমি কিন্তু এখনো ডিজাইনিং এর কিছুই করিনি, জাস্ট ইমেজটাকে গোল করেছি আর লেখা আর ইমেজটাকে নিয়ে নিয়েছি ফার্স্টে। এবার আমরা বাটনটাকে আগে ইউজ করি। তো আমি এখানে বাটন ট্যাগ নিচ্ছি একটা, বাটন ট্যাগ নিয়ে লিখি ভিউ রেজিউমে, সেভ করলাম, একটা বাটন চলে আসলো। এবার আপনারা বলবেন, যদি কারো কাছে জিজ্ঞেস করি, বুটস্ট্র্যাপের ভেতরে যারা যারা বুটস্ট্র্যাপটা একটু এক্সপ্লোর করেছেন, সবুজ কালারের বাটনের জন্য আমরা কি ইউজ করি? সবুজ কালারের বাটনের জন্য আমরা কি ইউজ করি? দাদা আমি ক্লাস করতে পারছি না, আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি হাসপাতালে যাচ্ছি। এ বাবা, ওকে স্যার, ওকে, গেট উইল সুন। দরকার নেই ক্লাস করার, পরে দেখা হবে স্যার। আমরা গ্রিন বাটনের জন্য কি ইউজ করি? সবাই একটুখানি দেখি। ভেরি গুড, আপনারা খুব ভালো করে দেখেছেন বুটস্ট্র্যাপটা, দেখেও ভালো লাগছে আমার। বাটন সাকসেস, খুব সুন্দর, থ্যাংক ইউ। যারা যারা বুটস্ট্র্যাপটা একটু এক্সপ্লোর করেছেন তারা জেনে গেছেন যে কি করে আমরা ওটাকে ইউজ করি। তাহলে যারা যারা বুটস্ট্র্যাপে জানেন যে কি দিয়ে ইউজ করতে হয় তারা তো জানেন, যারা জানেন না তাদের কথা বলি। বুটস্ট্র্যাপে বাটনের সেকশন থাকে একটা আলাদা। বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন বাটন। বাটন বলে সার্চ করলেই আপনার সামনে এরকম কিছু কিছু বাটনের এক্সাম্পল চলে আসবে, এগুলোকে বলা হয় এক্সাম্পল। তো এখান থেকে গ্রিন বাটন আমাদের কোনটা আছে দেখুন, 3 নম্বর বাটনটা আমাদের গ্রিন। তাহলে গ্রিন বাটনের জন্য আমরা কোন বাটনটা ইউজ করব? নিশ্চয়ই থার্ড যে বাটনের ট্যাগটা আছে সেটা। আমরা যদি এই বাটন ট্যাগটাকে ইউজ করি, আমাদের সেম এই গ্রিন বাটনটা চলে আসবে। আপনারা এখান থেকে পুরোটাকে কপি করতে পারেন, বাট আমি এখান থেকে জাস্ট ক্লাসটাকে কপি করছি, কারণ কি, আমাদের বাটন ট্যাগটা অলরেডি আমার নেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ক্লাসটাকে কপি করলাম, করার পরে আমি চলে যাব আমার কোডের ভেতরে, এখানে গিয়ে বাটনের মধ্যে আমি ক্লাসটাকে জাস্ট কপি পেস্ট করে দেবো, ব্যাস। এবার আমি ওয়েবসাইটে ফিরে যাই, দেখুন একটা গ্রিন বাটন চলে এসেছে। এবার কোয়েশ্চেন আমাদের কি ছিল? আমাদের ইমেজের পাশের লেখাগুলোকে আগে নিয়ে যেতে হবে, ইমেজের পাশের লেখাগুলোকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি ফ্লেক্স বক্স কোথায় অ্যাপ্লাই করতে হয়? আমি একবার রিপিট করছি সবার সাথে, ফ্লেক্স বক্স কোন ট্যাগে অ্যাপ্লাই করা হয়?
প্যারেন্ট ট্যাগে না চাইল্ড ট্যাগে? ফ্লেক্স বক্স কোন ট্যাগের উপর অ্যাপ্লাই করা হয় দেখি, যাদের যাদের মনে আছে একটুখানি চ্যাট বক্সে লিখে দিন কোন ট্যাগে ফ্লেক্স বক্স আমরা অ্যাপ্লাই করি। মা বাবা ট্যাগ, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমরা কিন্তু প্যারেন্ট ট্যাগেই ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করি, এটা আমরা সবাই জানি। থ্যাংক ইউ যারা যারা লিখলেন, থ্যাংক ইউ। তাহলে কি করতে পারি আমরা, এখানে আরেকটা কোয়েশ্চেন করব, এই যে ইমেজ ট্যাগ আর এই H3P বাটন, এই যে চারটে ট্যাগ আমাদের কাছে আছে, এই ট্যাগের কি কোনো প্যারেন্ট ট্যাগ অলরেডি প্রেজেন্ট, না আমাদের বানাতে হবে? একটু দেখি এই চারটে ট্যাগের কি প্যারেন্ট ট্যাগ অলরেডি আছে না নেই, দেখি একটুখানি কেমন আপনাদের চোখে ধরছে জিনিসপত্র। নেই, বানাতে হবে। ভেরি গুড। নো অ্যাকসেপ্ট বডি, আমরা বডিটাকে প্যারেন্ট হিসেবে ধরবো না, সেটার কারণ আমি বলেছিলাম। খুব সুন্দর, যারা যারা বললেন ডিফ ট্যাগ ইউজ করতে হবে তারা বুঝে গেছেন ডিজাইনিং এর নলেজ। ঠিক আছে, প্যারেন্ট অ্যান্ড চাইল্ড ট্যাগ কি যদি একটু বলেন। বলছি স্যার, যদি আপনারা দেখুন যে এখানে চারটে ট্যাগ আমাদের আছে, চারটে ট্যাগের কোনো প্যারেন্ট ট্যাগ নেই, আমরা প্যারেন্ট ট্যাগ ইউজ কেন করব? কারণ আমাদের ফ্লেক্স বক্স লাগবে, সেই কারণে কিন্তু চারটে ট্যাগ আমাদের একটা প্যারেন্টের মধ্যে র্যাপ করে রাখতে হবে। কারণ আমরা জানি ফ্লেক্স বক্স সবসময় প্যারেন্ট ট্যাগেই অ্যাপ্লাই করা হয়। যেমন আমরা গত দিনের কোডে দেখেছিলাম, এখানে যে ইমেজটা আছে আর এই লেখাগুলো আছে, লেখাটাকে ইমেজের পাশে নিয়ে যেতে আমাদের নিশ্চয়ই ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে, এটা নো ব্রেনার জিনিস। এবার ফ্লেক্স বক্স কোথায় অ্যাপ্লাই হয় আপনারা এইভাবে কোশ্চেনটা করবেন, যেহেতু ইমেজের পাশে আমাদের লেখাগুলো আছে সেই কারণে আমাদের ফ্লেক্স বক্স লাগবে। এবার ফ্লেক্স বক্সটা আপনারা নিজেকে কোশ্চেন করুন, ফ্লেক্স বক্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? তখন আপনাদের অ্যান্সার কি আসবে? ফ্লেক্স বক্স আমরা প্যারেন্ট ট্যাগে অ্যাপ্লাই করি। এখানে প্যারেন্ট বলে কোনো ট্যাগই নেই, কারণ কি এই পুরো ট্যাগের, এই চারটে ট্যাগের একটা প্যারেন্ট ট্যাগ বানাতে আমরা একটা ডিফ ট্যাগ ইউজ করব। কারণ এই চারটেকে একটা ডিভের মধ্যে রাখলে সেই ডিভটা তখন এই চারটে ট্যাগের প্যারেন্ট হয়ে যাবে। ব্যাস, এটাকে বলা হয় ট্যাগের র্যাপিং করা। ট্যাগ দিয়ে র্যাপ করলাম ডিফ ট্যাগ বানিয়ে, আমাদের চারটে ট্যাগের একটা প্যারেন্ট ট্যাগ চলে আসলো, এই ডিফ ট্যাগটা। ব্যাস, এখন আমি যদি ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করি ডিফ ট্যাগের উপরে, তাহলে এই পুরো যে চারটে ট্যাগ আছে তার উপরে ফ্লেক্স বক্সটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটাই হচ্ছে প্যারেন্ট ট্যাগের কাজ। যদি কোনো প্যারেন্ট ট্যাগ প্রথম থেকে না থাকে, আমরা একটা প্যারেন্ট ট্যাগ বানিয়ে নেব কি দিয়ে? একটা ডিফ ট্যাগ ইউজ করে। সেটা বানানোর পরেই কিন্তু আমরা ফ্লেক্স বক্সটা কমপ্লিটলি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো। চলুন দেখি এবার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয় কি হয় না। ডিফ ট্যাগের উপরে আমরা এবার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করবো, কারণ কি ডিফ ট্যাগ একটা প্যারেন্ট ট্যাগ। আমি এআইটা বন্ধ করি এক সেকেন্ড। ওকে, ডিফ ট্যাগ একটা প্যারেন্ট ট্যাগ। তাহলে ক্লাস লিখি, ফ্লেক্স বক্সের বুটস্ট্র্যাপের ক্লাসের নাম কি? বুটস্ট্র্যাপের ফ্লেক্স বক্স ক্লাসের নাম কি সবাই দেখি? বুটস্ট্র্যাপের ফ্লেক্স বক্সের ক্লাসের নাম কি? যারা যারা জানেন লিখে দিন একটুখানি কুইকলি, দেখি দেখি দেখি। ডি ফ্লেক্স, পারফেক্ট, সবাই বুটস্ট্র্যাপটা বুঝতে পেরেছেন ঠিকঠাক, থ্যাংক ইউ। ডিভ ট্যাগ অর ন্যাভ ট্যাগ ক্রিয়েট করো, অবশ্যই যে কোনো একটা করলেই হয়। ডিভ ট্যাগ আমরা ইউজ করছি কারণ ডিভ দিয়ে আমরা অ্যাকচুয়ালি ট্যাগের গ্রুপিং করে থাকি বেশিরভাগ টাইম। তো এটা ন্যাভ বারের অংশ না, সেই কারণে আমরা ন্যাভ ইউজ করছি না, সেটা পরের কথা। যারা যারা বললেন ডি ড্যাশ ফ্লেক্স, পারফেক্ট, 100-এ 100। যারা বলেছেন ডি ফ্লেক্স, যেখানে কোনো স্পেস নেই, মানে সরি কোনো হাইফেন নেই, তাদের আমি দেবো 90/100। ঠিক আছে, কারণ আপনারা বুঝে গেছেন যে ফ্লেক্স বক্স কি দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এই ডিভ ট্যাগের উপরে যদি লিখি ডি ড্যাশ ফ্লেক্স, ফ্লেক্স বক্স অ্যাপ্লাই হয়ে গেল, লেখাগুলো সবকটা লেখা ইমেজের পাশে চলে গেল। কিন্তু আমাদের কি মন মতো ডিজাইনটা আমরা পেয়েছি? একটুখানি দেখি চ্যাট বক্সে, বলুন দেখি মন মতো ডিজাইন কি আমরা পেয়েছি? চ্যাট বক্সে কুইকলি, মন মতো ডিজাইন কি আমরা পেয়েছি যেটা আমাদের পোর্টফোলিওতে ছিল? আমরা কিন্তু পাইনি। থ্যাংক ইউ যারা যারা বলেন, আবার থ্যাংক ইউ। আমরা কিন্তু মন মতো ডিজাইন যেটা আমাদের কেমন ছিল, লেখাগুলো ওপর নিচে রয়েছে কিন্তু সেটা ইমেজের পাশে রয়েছে। আমাদের একটা স্টেপ হয়ে গেল, লেখাগুলো ইমেজের পাশে চলে গেছে কিন্তু সেগুলো কিন্তু ওপর নিচে নেই। তার জন্য কি করতে হবে স্যার? তার জন্য এবার আপনাকে ট্যাগ গ্রুপিং এর একটুখানি নলেজ আনতে হবে। এবার আপনি দেখুন এখানে কোন ট্যাগ গুলোকে ওপর নিচে রাখা যায়। আমাদের তিনটে ট্যাগকে ওপর নিচে রাখতে হবে, কারণ কি এই তিনটে ট্যাগ কিন্তু এখানে দেখুন ওপর নিচে রয়েছে। হাই আই এম ওয়েন্দিল এই লেখাটা, তারপরে এই যে এটা, আর এখানে যে রেজিউমে বাটনটা রয়েছে, সবকটা কিন্তু একে অপরের ওপর নিচে। সরি, ঠিক আছে। তো এখানে তিনটে ট্যাগ অর্থাৎ তিনটে লেখা, সরি একটা তো তার মধ্যে বাটন, তো একটা বাটন দুটো লেখা, এই তিনটেকে আমাদের ওপর নিচে সাজাতে হবে। তাহলে এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, যদি আমাদের এই তিনটের ফ্লো অর্থাৎ তিনটেই যদি আমাদের ওপর নিচে রাখতে হয়,
তাহলে এদেরকে যদি আমরা এক জায়গায় রেখে দিই তাহলে কি সেটা হবে না? মানে কি, আমাদের ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করলে আমরা জানি প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের পাশে চলে যায়। আমাদের সেটা হয়েছে অলরেডি, কারণ কি এখানে দেখুন প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের পাশে চলে গেছে। কিন্তু আমাদের দরকার কি, লেখাগুলো ওপর নিচে থাকবে বাট ইমেজের তারা পাশে থাকবে। তাহলে এর জন্য সিম্পল একটা ট্রিক অ্যাপ্লাই করুন, কিচ্ছু আপনাকে সিএসএস লিখতে হবে না। এই যে লেখাগুলো আর বাটনটা আছে এগুলোকেও একটা ডিভ ট্যাগের মধ্যে রেখে দিন। এই তিনটে ট্যাগকে একটা ডিভের মধ্যে র্যাপ করে দিন, জাস্ট কিচ্ছু করতে হবে না। একটা ডিভ ট্যাগ বানাবেন, বানানোর পরে বাটন ট্যাগের শেষে গিয়ে ডিভ ট্যাগে লিখে দিয়ে সেভ করে দিন। এবার দেখুন আপনার সেই জিনিসটা হয়ে গেছে। এবার আমি যদি জিজ্ঞেস করি কেন এখানে ওপর নিচে চলে আসলো, আপনাদের মনে কোয়েশ্চেন আসতেই পারে যে স্যার তাহলে আমরা শুধুমাত্র ডিভ ট্যাগ অ্যাপ্লাই করে ওপর নিচে আমাদের কেন চলে আসলো। কারণ এবার আপনাদেরকে জিজ্ঞেস করব আমি, এই যে ডিভ ট্যাগটা আমি বানালাম শুধুমাত্র এই তিনটে ট্যাগের জন্য, এই ডিভ ট্যাগটার উপরে কি কোনো ফ্লেক্স বক্স আছে হ্যাঁ কিনা একটু শুনে নি। এই ডিভ ট্যাগটার উপরে কি কোনো ফ্লেক্স বক্স আছে হ্যাঁ কিনা? নেই। সেই কারণেই কিন্তু ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করেছি, জাস্ট আমাদের ইমেজ আর এই টোটাল ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়েছে। বাট এই ডিভে যেহেতু কোনো ফ্লেক্স বক্স নেই সেই কারণে তারা পাশাপাশি না গিয়ে ওপর নিচে চলে এসেছে, ব্যাস। কজ ওই ডিভ ট্যাগের কোনো ফ্লেক্স নেই, পারফেক্ট। তাহলে আমাদের ফ্লো কিন্তু আমাদের হিরো সেকশনের ফ্লোটা আমরা বুঝে গেছি। এবার আপনারা ট্রাই করতে পারেন এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নেবেন। এবার অ্যাঙ্কার ট্যাগের একটা মজা আছে, কি মজা দেখাই। একটা অ্যাঙ্কার ট্যাগ নেব, এখানে আমি আপাতত কোনো লিংক দিচ্ছি না, এখানে ধরুন ভিজিট গিটহাব আমি লিখে রাখছি, জাস্ট সেভ করি। এখানে দেখুন অ্যাঙ্কার ট্যাগটা কিন্তু বাটনের পাশেই আসলো। কেন আসলো? এইখানে একটা নতুন নলেজ আপনাদের থাকা লাগবে, সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট গুলো কি করে, সব সময় চেষ্টা করে যে এলিমেন্টের মানে ওপরে, মানে যে এলিমেন্টের ট্যাগের তারা পরে থাকবে সেটা সবসময় পাশে চলে যাওয়ার চেষ্টা করে, এগুলোকে বলা ইনলাইন এলিমেন্ট। তো অ্যাঙ্কার ট্যাগকে আপনি একটার পরে একটা লিখবেন, সেগুলো দেখবেন পাশাপাশি সবসময় স্ট্যাক হচ্ছে, সরি পাশাপাশি দেখবেন তারা সবসময় পাশাপাশি থাকছে। তো এই অ্যাঙ্কার ট্যাগ এমনই একটা ট্যাগ যে সবসময় তার পাশের ট্যাগের পাশে চলে যায়, এরকম একটা ব্যাপার। এর প্রথম থেকেই ভাবতে পারেন এর ফ্লেক্স বক্স প্রথম থেকেই দেওয়া থাকে। সেই কারণে বাটন ট্যাগের পাশে নিচে আমি এখানে মানে অ্যাঙ্কার ট্যাগ লিখলাম, কিন্তু সেটা অ্যাঙ্কার ট্যাগটা কিন্তু বাটন ট্যাগের পাশেই চলে গেল ন্যাচুরালি। এটাকে বলা হয় ইন লাইন এলিমেন্ট। এটা আমি এখনো পড়াইনি, কারণ এটা বুঝতে গেলে আমাদের আরো কিছু ট্যাগের নলেজ থাকা লাগবে, সেই কারণে এটা আমি এখনো দেখাইনি। তো অ্যাঙ্কার ট্যাগটাকে পাশে নিয়ে যাওয়ার জন্য, মানে পাশে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আলাদা কোনো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নেবেন, সেটা দেখবেন তার পাশে যে ট্যাগটা এখানে বাটন ট্যাগ তার সবসময় পাশে গিয়েই উপস্থিত হচ্ছে। তো এটা অ্যাঙ্কার ট্যাগের একটা ধর্ম, কারণ অ্যাঙ্কার ট্যাগের একটা ইনলাইন এলিমেন্ট, সে কখনো পুরো স্ক্রিন জুড়ে থাকতে চায় না, সে যেটুকু জায়গা তার লাগবে সেটুকু জায়গায় সে ফিট হয়ে যায়। তো অ্যাঙ্কার ট্যাগের এটাই ধর্ম, এইভাবেই সে কাজ করে। ঠিক আছে, তো আপনি এখানে জাস্ট একটা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে নিন, দেখবেন সেটা বাটন ট্যাগের পাশেই চলে গেছে। ওকে, তো এই দিয়ে আমাদের আজকে রিক্যাপ শেষ, এবার নেক্সট সেকশনে আমি এগিয়ে যাব। ওকে, তাহলে আজকে আমাদের 18th ডে, আজকে আমাদের নতুন কিছু করতে হবে। আর আজকে আমাদের সেকশনের নাম হচ্ছে এই জ্ঞানের সেকশনটা কিভাবে বানাবো স্যার। এই যে জ্ঞানের সেকশনটা আছে আমাদের এখানে, এই জ্ঞানের সেকশনের কোডটাও কিন্তু আপনাদের কোডের ভেতরে দেওয়া আছে, সেখানে আপনারা জাস্ট দেখে নেবেন যে ওখানে কোডটার মধ্যে এই ইমেজগুলোকে আমি এখন আর নেব না, অথবা নিয়েও আসতে পারি, অসুবিধা নেই, কিন্তু এই ইমেজগুলোও কিন্তু আপনাদের ওখানেই পেয়ে যাবেন। এগুলো একটা স্পেশাল ওয়েবসাইট থেকে বানানো, সেই ওয়েবসাইটটার নাম আমারও নিজেরও মনে নেই, কিন্তু সেটাকে আপনারা ওই যে লিঙ্ক গুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তাহলে আমি একবার ওইখান থেকে কপি করে নিয়ে আসি এই ইমেজগুলোর লিঙ্ক, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হয়। চলুন তাহলে আজকে সিট ব্যাক রিল্যাক্স করে নিন, চায় কফি যা খুশি নিয়ে বসে পড়ুন। আজকে আমরা নতুন একটা জার্নিতে যাচ্ছি। আমরা এখানে দেখবো যে এই কার্ডের সেকশনটা আমরা কিভাবে বানাবো। এখানে দেখার মতো কিছুই নেই, ফার্স্টে আমি গতকালকে বলেছিলাম, এখানে দেখার মতো কিছুই নেই, জাস্ট এখানে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করবো আর এগুলোকে পুরোটা সেন্টারে নিয়ে চলে আসবো, এটা করলেই আমাদের কাজ শেষ। এই কার্ডের মধ্যে এরকম এমন কিছু নেই যেটা দেখে অবাক হওয়ার মতো কিছু হতে হবে, কারণ আমরা করে এসেছি এই জিনিসগুলো অলরেডি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আমি এখান থেকে কোডটা আমি একবার যে ইমেজের কোডটা সেটা একবার নিয়ে চলে আসি। আমার ইমেজের কোডটা আছে কোথায় একটুখানি দেখে নি। ইমেজের কোড পোর্টফোলিও, এটাই হয়তো, এটাই। ওকে, এখান থেকে ইমেজটা আমার কোথায় আছে, জ্ঞানের সেকশন, এই যে জ্ঞান সেকশন বলে লেখা আছে দেখবেন, এই যে এখানে ইমেজগুলো কিন্তু পুরোটা আমার ওইখান থেকে নেওয়া, অর্থাৎ এই যে ইমেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে, এই যে কোথায় 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 গেল, এই যে
এখানে যে ইমেজগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ওই একটা শিল্ডস বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে জেনারেট করানো। তো সেগুলোই কিন্তু অলরেডি আপনাদের যে পোর্টফোলিওর কোডটা দিয়েছিলাম সেখানে অলরেডি দেওয়া আছে। সেখান থেকে জাস্ট আপনারা এখান থেকে ইমেজ ট্যাগগুলোকে কপি করবেন, আপনাদের কিন্তু সেম জিনিসটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ইমেজ ট্যাগগুলোকে জাস্ট কিছু কিছু ট্যাগকে আমি কপি করে নিচ্ছি। কিছু কিছু ট্যাগ বলতে এই কটাকে কন্ট্রোল সি করার পরে আমি আমার পুরোনো কোডটা একবার খুলে নিচ্ছি আবার, যেটা আমি আপাতত কোড করছিলাম এটাই হয়তো। ওকে, তাহলে আমি এখানে একটা প্রি রিকুইজিট বলতে পারি যে আমার যেহেতু ইমেজ ট্যাগগুলোকে আমি নিয়ে চলে এসেছি, এবার আমি কি করতে পারি এগুলোকে একটা ডিভের মধ্যে রেখে দিতে পারি জাস্ট যাতে এগুলো হারিয়ে না যায়, মানে র্যাপ করে রাখতে পারি। একটা ডিপ ট্যাগ নেবো, তার মধ্যে আমি ইমেজ ট্যাগগুলোকে ফেলে দিলাম এরকম করে। ফিরে যাই দেখি, আমার এটাকে গো লাইভ করতে হবে যদিও। হ্যাঁ, এখানে চলে এসছে দেখুন, আমার এখানে ইমেজগুলো চলে এসছে। এবারে ইমেজগুলো আমি ইউজ করতে পারি। এবার আপনি বলবেন স্যার ইমেজগুলো নেওয়া কোথা থেকে? এখানে দেখুন img.shields.io বলে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ইমেজগুলো জেনারেট করানো। ঠিক আছে, এটা খুবই একটা ইউজফুল ওয়েবসাইট, কিন্তু এখানে যে ইমেজ জেনারেট করা একটুখানি টাফ। এটা আমার কপি পেস্ট করা, গিটহাবের থেকে কপি করা, সেই কারণেই এগুলো এরকম দেখতে লাগছে। বাট আপনারা এগুলো কিন্তু মানে দেওয়া আছে অলরেডি, সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তাহলে এবার আপনাদের কাছে একটা কোয়েশ্চেনটা হলো, এখানে যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি এই ইমেজগুলো পাশাপাশি কেন রয়েছে? এখানে একটা একটা ইন্ডিভিজুয়াল ইমেজ আমার রয়েছে, এই ইমেজগুলো একে অপরের পাশে কেন রয়েছে? যদি কেউ বলতে পারেন। ইমেজগুলো আমি নিলাম, ইমেজগুলোকে পাশাপাশি কিভাবে করা? ইমেজগুলো পাশাপাশি কিভাবে করা একটুখানি যদি কেউ বলতে চান। এক সেকেন্ড, অনেকে মেসেজ করেছেন। মোবাইল অ্যাপ্লাই করেছিলাম, হয়নি স্যার, আইডি সিলেক্টর দিয়ে করতে হয়েছে সিএসএস থেকে। আচ্ছা, মোবাইলে স্যার একটুখানি টাফ, আমিও জানি। স্যার কোডটা একবার দেখান, কিভাবে ভিউ রেজিউমে তে ফাইলটা আপলোড করব? ফাইলটা আপলোড করার দরকার নেই স্যার, গুগল ড্রাইভে রেখে এই লিঙ্কটা নিয়ে চলে আসতে পারেন, ওটা দিয়েও হয়। ঠিক আছে, হোম অ্যাবাউট গুলো কিভাবে 3 ডটের আন্ডারে নিয়ে যাব? ওগুলো তো অলরেডি করা আছে স্যার। ওগুলো রেসপন্সিভ, আপনি যখন ইউজ করবেন রেসপন্সিভনেস যে ন্যাভবারটা আছে বুটস্ট্র্যাপের ভেতরে, সেটার ভেতরে অলরেডি দেখবেন বানানোই থাকে। ওটা বুটস্ট্র্যাপ নিজেদের একটা নলেজ বানিয়ে তারপরে করে। ঠিক আছে, ওটাকে যদি এখন বানাতে চাই আমাদের একটুখানি রেসপন্সিভনেস বলুন, তারপরে আমাদের একটুখানি জাভা স্ক্রিপ্টের নলেজ লাগবে, সেই কারণে আমি ওটা দেখাইনি। তো এখানে যে ইমেজগুলো নিলাম, আমার কোয়েশ্চেন একটা, এগুলো পাশাপাশি কেন রয়েছে যদি কেউ বলতে পারেন? কোড কপি পেস্ট করে দিয়েছেন, খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার। ইমেজগুলো পাশাপাশি কেন রয়েছে? স্ল্যাশ কেন দেওয়া হলো স্যার অ্যাঙ্কার ট্যাগে? কারণ আমি ওখানে কোনো লিঙ্ক দিইনি তাই। এনবিএসপির জন্য, এনবিএসপি ওই জন্য ইউজ হয় না, তাও বললেন যখন, ঠিক আছে। বিআর এর জন্য, ঠিক আছে, অনেক ওয়াইল্ড গেস আসছে, অসুবিধা নেই। ডিসপ্লে ফ্লেক্সের জন্য, ওকে, অসুবিধা নেই। এবার যিনি বললেন আইডি কে, পারফেক্ট, আপনি জানেন না যখন বলে দিয়েছেন, থ্যাংক ইউ। তাহলে এবার আমি বলি, যিনি বললেন ইমেজ ইজ ইন লাইন, পারফেক্ট, 100-110। কারণ ইমেজ ট্যাগ সবসময় আপনি দুটো তিনটে ইমেজ ট্যাগ একসাথে লিখবেন আপনার ওয়েবসাইটে, সেগুলো দেখবেন সবসময় একে অপরের পাশে থাকবে। অ্যাকচুয়ালি সবসময় তারা একে অপরের পাশে চলে যাওয়ার চেষ্টা করে। সেই কারণে ইমেজ ট্যাগ হলো একটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে, এখানে আমার এতগুলো ইমেজ ট্যাগ অলরেডি রয়েছে, সেই ইমেজ ট্যাগ গুলো কিন্তু একে অপরের পাশেই অলরেডি চলে গেছে। কেন চলে গেছে? কারণ ইমেজ একটা ইনলাইন এলিমেন্ট, সে যেটুকু জায়গা তার লাগে সেইটুকু নিয়েই থাকার চেষ্টা করে। সে পুরো ডিসপ্লের যে চওড়া, যতটা চওড়া আপনার ডিসপ্লে, সেই হিসেবে কিন্তু সে জায়গাটা নেয় না। সে জাস্ট যেটুকু জায়গা তার লাগবে সেইটুকু জায়গা নিয়ে, মানে একটুখানি বলতে পারেন যে আহ তার সেইটুকু জায়গার মধ্যে একটুখানি কুচি মুচি দিয়ে একটুখানি বসে থাকার চেষ্টা করে। ঠিক আছে, সেই কারণেই ইমেজ ট্যাগকে বলা হয় ইনলাইন ট্যাগ। সেরকম আমরা আর একটা ট্যাগ দেখেছি, অ্যাঙ্কার ট্যাগ। তো এই দুটো ট্যাগকে আপাতত জেনে রাখুন ইনলাইন ট্যাগ হয়, সেই কারণেই তারা সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করে। এবার আপনি এখানে যদি ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করেন, কোনো চেঞ্জেস আপনি দেখতে পারবেন না, কারণ তারা অলরেডি পাশাপাশি রয়েছে, তাদের আর কি চেঞ্জেস দেখবো? সেই কারণেই আমরা যদি এইগুলোকে সেন্টার করার চেষ্টা করি, অর্থাৎ এখানে দেখুন আমার কোডটা একবার দেখাই কোথায়। এই যে এখানে যে ইমেজগুলো দেখছি, এই ইমেজগুলো দেখবেন পুরোটা পারফেক্টলি সেন্টারে আছে, মানে একটা কার্ড রয়েছে, কার্ডটা বানানো দেখাবো এখনই। বাট এখানে দেখবেন পুরো যে আমাদের বলতে পারেন যে ইমেজগুলো রয়েছে,
সেগুলো পারফেক্টলি কার্ডের সেন্টারে রয়েছে। এবার ডিসপ্লের সেন্টার করার জন্যও কিন্তু আমি বলেছিলাম কি ইউজ করতে হয়। যদি কারোর মনে থাকে খুব ভালো, যাদের মনে নেই আমি তাদের জন্য বলে দিচ্ছি। সেন্টারে করার জন্য আমাদের আবারও ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করতে হবে। করার পরে একটা প্রপার্টি আমরা লিখেছিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেটা করলেই কিন্তু ইমেজগুলো একদম স্ক্রিনের মাঝখানে চলে আসবে। দেখা যাক, করে দেখা যাক। তাহলে আমাদের এই ডিভ ট্যাগের উপরে, যেহেতু এটা একটা প্যারেন্ট ট্যাগ, আমি একটু জুম ইন করি। প্যারেন্ট ট্যাগে আমাদের ফ্লেক্সবক্স কিন্তু অ্যাপ্লাই করা যায়, আমরা জানি। তো আমি সেটাই করব। ডিসপ্লে ফ্লেক্স সেভ করি। এগুলো দেখুন কিন্তু এবার একেবারে সবার পাশে চলে গেছে। এবার ভালো করে দেখুন, ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করলাম, অলরেডি তারা পাশাপাশি ছিল, কিন্তু যেই ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করলাম তখন কিন্তু তারা যে কটা নিচে ছিল সেই কটাও পাশে চলে গেছে। এটাই হচ্ছে ফ্লেক্সবক্সের মজা এবং সাজা বলতে পারেন। কারণ এবার দেখুন একটা হরিজন্টাল একটা স্ক্রোল হুইল চলে এসেছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা পাশাপাশি অনেকটা বেড়ে গেছে। এবার এই জিনিসটাকে অফ করা যায়। তার জন্য আপনাদের ওয়েবসাইট মানে যে কোডটা আমি প্রোভাইড করেছি সেখানে স্পেশাল কিছু কিছু ট্যাগ অলরেডি দেওয়া আছে, সেগুলো আপনারা ইউজ করতেই পারেন। তো আমি তার আগে এখানে ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করার আগে এখানে আমি কি করব একটা জিনিস দেখাই। এখানে আমি একটা কার্ড বানিয়ে নিচ্ছি। জাস্ট একটা ক্লাস অ্যাড করুন কার্ড বলে, অ্যাড করে সেভ করুন। এগুলো একটুখানি ফেটে যাবে, মানে এগুলো পুরোপুরি দেখবেন একটুখানি ফেলে গেছে, মানে কি বলবো এটাকে, একটা তার চওড়া বেড়ে গেছে অনেকটা, স্ক্রিনের উইথ হিসেবে সে নিজের উইথটা বানিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আপনারা কি করতে পারেন, আমি প্রথমে একটা কাজ করি, এটাকে একটা প্যাডিং দিই। প্যাডিং ধরুন 4। একটুখানি কার্ডটা চওড়া হয়েছে, মানে ভেতরের দিয়ে একটুখানি চাপিয়ে দিয়েছে সবকিছু। এবার আমি এখানে দেখি ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করে, ফ্লেক্সবক্স অলরেডি হয়তো থাকে, ফ্লেক্সবক্স অ্যাপ্লাই করলে এখানে হবে না। তো আমি এখান থেকে কোডের যে আমার মানে অরিজিনাল যে কোডটা ছিল সেটাই আমি চলে যেতে পারি। অর্থাৎ আমি আমার যে পুরনো কোড সেটাকে একবার ওপেন করছি, সেখান থেকে একবার দেখে নিই আমার ক্লাসটা কি কি অ্যাপ্লাই করা ছিল। তাহলে আপনাদের ভালো করে আমি দেখাতে পারবো যে আসলে এখানে হচ্ছেটা কি। কোথায় গেল কোড? হুম, এখানে। এখানে দেখুন আমার কার্ড বলে যে ক্লাসটা অলরেডি অ্যাপ্লাই করা রয়েছে, কার্ড ক্লাসটা প্যারেন্ট অলরেডি একটা রয়েছে কার্ডের, মানে কার্ডের ভেতরে আমি একটা ডিভ বানিয়েছি আর একটা, সেই ডিভের মধ্যে আমাদের ইমেজগুলো অলরেডি বানানোই রয়েছে। মানে সেই ডিভের মধ্যে প্যারেন্টের মধ্যে আমার ইমেজগুলো রয়েছে। এটাকে আমরা কিভাবে করতে পারি? এবার ফার্স্টে আমরা কি করতে পারি, এখান থেকে যে মানে ডিভ ট্যাগটা অলরেডি দেওয়া রয়েছে সেটাকে একবার কপি করুন। যে কার্ডের ডিভ ট্যাগটা সেটা আপনার রয়েছে সেটাকে একবার কপি করুন। করার পরে এবার এখানে চলে আসুন। আপনার কোড, আমার দুটো স্ক্রিন হলে ভালো হয়, কিন্তু ঠিক আছে, আমি এটাতেই কাজ করব, একটাতেই কাজ করব। এখান থেকে আমি আবার পুরোনো কোডটাকে ওপেন করছি, একটুখানি চেষ্টা করুন বোঝার, আমি না হলে পরে বোঝাচ্ছি আর একবার। আমি এখান থেকে পুরোটাকে একটা এখানে এই ডিভ ট্যাগটা বানাবো। আমি এক্সপ্লেন করছি, এক সেকেন্ড আমাকে একটুখানি স্ট্রাকচারটা বানাতে দিন। এখান থেকে আমি এই ডিভ ট্যাগটাকে রিপ্লেস করে দেবো আমার পুরোনো কোডের ডিভ ট্যাগ দিয়ে। জাস্ট এ মোমেন্ট, আমি এখান থেকে কাজ করি। ক্লিপবোর্ড হিস্ট্রি এটা, ওকে। এবার দেখি, আমার এটাকে গো লাইভ করতে হবে, জাস্ট আ মিনিট। ওকে, তাহলে আমাদের একটুখানি ডিজাইনটা ঠিক হয়েছে। কেন হয়েছে এবার বলি। এখানে যখন আমাদের কার্ডটা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমাদের কোথায় অ্যাপ্লাই করা ছিল? প্যারেন্টে, অর্থাৎ ইমেজ ট্যাগের যে প্যারেন্টটা আমরা প্রথমে নিয়েছিলাম সেটার উপরে অ্যাপ্লাই করা ছিল। কিন্তু কার্ড বলে যে ক্লাসটা বুটস্ট্র্যাপ প্রোভাইড করে সেখানে অলরেডি কিছু কিছু ডিজাইন দেওয়াই থাকে, সেই কারণে ইমেজগুলো কিন্তু ওরকম ভেস্তে গেছিল। তো যখনই এরকম ভেস্তে যাবে আমরা একটা প্যারেন্ট বানিয়ে প্রথমে ইমেজগুলোকে একটার মধ্যে প্রথমে রেখে দেবো, তার উপরে একটা প্যারেন্ট বানাবো, বানিয়ে সেটার উপরে কার্ডটাকে অ্যাপ্লাই করব। এবার দেখুন ইমেজগুলো কোনো ভেস্তায়নি। তাহলে এবার প্রথম থেকে দেখাই কি কি করলাম। ফার্স্টে আমরা একটা কার্ড বানাবো, আমি এখান থেকে এক কাজ করি, কোডটাকে ছোট করে কমেন্ট আউট করে রাখি। হলো, সেভ করি, কোনো কিছু। এবার আমরা করি এবার কার্ডটাকে বানিয়ে নেওয়ার একটা ডিভ ট্যাগ সবাই নিয়ে নেবেন। সবাই ভালো করে দেখবেন, প্রথম থেকে দেখাচ্ছি, একটা ডিভ ট্যাগ নেবেন সবাই। ডিভ ট্যাগটা নেওয়ার পরে এখানে একটা ক্লাস অ্যাপ্লাই করুন। ক্লাসের নাম কি হবে? কার্ড বানানোর জন্য আমরা কি ক্লাস অ্যাপ্লাই করি, যারা যারা জানেন কার্ড বানানোর জন্য আমরা কি ক্লাস অ্যাপ্লাই করি, যারা যারা ইউজ করেছেন কার্ড তারা তো নোটিস করবেনই। কার্ড বানানোর জন্য আমরা কি ক্লাস অ্যাপ্লাই করি স্যার?
খুব সুন্দর। গতদিনের ক্লাসে আমি দেখেছিলাম কার্ড বানানোর জন্য আমরা কিন্তু বুটস্ট্র্যাপের একটা প্রি বিল্ড ক্লাস থাকে যেটাকে বলা হয় কার্ড ক্লাস। কার্ড বলে ক্লাসটা শুধুমাত্র একটা ডিভ ট্যাগে অ্যাপ্লাই করব, আমাদের একটা কার্ড চলে আসবে। কিভাবে? এখানে ডকুমেন্ট আমি চলে যাই, কোথায় এটা, হ্যাঁ এটাই। এখানে গিয়ে আমি একটা ডিভের ভেতরে লিখবো কার্ড, সেভ করি। দেখুন একটা কার্ডের মত মানে কার্ড এসছে, কিন্তু সেটার মধ্যে কিছু নেই যেহেতু, সেই কারণে এটা দেখতে একটুখানি এরকম পাতলা একটা লাইনের মতো লাগছে। এবার আপনি এর ভেতরে গিয়ে কিছু একটা লেখার চেষ্টা করুন। কি লেখা যায়? লরেম ইপসাম আমি লিখি, আমাদের ডামি টেক্সট। দেখুন আমাদের একটা কার্ড এসছে, সিম্পল একটা কার্ড। কি করলাম? একটা ডিভের ভেতরে লিখলাম কার্ড, তার ভেতরে একটা লরেম ইপসাম নিলাম, নিলে আমরা একটা কার্ডের স্ট্রাকচার দেখতে পারবো। কার্ডের স্ট্রাকচার কেমন? জাস্ট একটা তার বর্ডার থাকবে এবং তার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করা থাকতেও পারে, নাও থাকতে পারে। এবার আমরা কি করব? এই কার্ডটাকে একটু প্যাডিং দেবো। প্যাডিং কেন দেবো? প্যাডিং কিসের জন্য ইউজ করা হয় সবাই একটুখানি শুনি। বাইরে আমাদের গ্যাপ দিতে না ভেতরের দিকে গ্যাপ দিতে? প্যাডিং আমাদের কেন ইউজ করা হয়? বাইরে গ্যাপ না ভেতরে গ্যাপ? বাইরে না ভেতরে? লিখুন দেখি। প্যাডিং কিন্তু ভেতরে গ্যাপ দেওয়ার জন্য ইউজ করা হয়। খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা প্যাডিং ইউজ করে কিন্তু লেখাটাকে একটু ভেতরের দিকে চাপাতে পারি। কি করতে পারি এখানে? তাহলে আমরা প্যাডিং এর জন্য কি ক্লাস ইউজ করি? পি বলে একটা ক্লাস থাকে, জাস্ট পি। এই পি এর ড্যাশ দিয়ে একটা ভ্যালু দিতে হয়। আমরা লিখলাম P5, সেভ করব। দেখুন আমাদের কার্ডের ভেতরে সব লেখাগুলো একটু চেপে গেছে। এবার কার্ডটা একটু দেখতে পদের মতো লাগছে, মানে পদের লাগছে কার্ডটা। এবার আপনারা চাইলে এই কার্ডের উপরে শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, তারও একটা ক্লাস থাকে। জাস্ট এই কার্ডের পরে লিখুন, মানে P5 লেখার পরে লিখুন শ্যাডো। দেখুন কার্ডে একটা শ্যাডো চলে আসবে ব্যাকগ্রাউন্ডে। জাস্ট লিখুন শ্যাডো। শ্যাডো লিখলে ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দিয়ে দেবে আপনাকে। ঠিক আছে? তাহলে এবার আমরা ইমেজগুলো নিয়ে নিই। আবার আমাদের যেহেতু ইমেজগুলো ইউজ করতে হবে, তো আমি কি বলেছিলাম? ইমেজগুলো যদি কমপ্লিটলি এর ভেতরে রাখার চেষ্টা করেন, আমি এখান থেকে একটা ইমেজ নেব, কারণ আমাদের পুরোটাকে নিলে ভেস্তে যাবে আবার। আমি এখান থেকে একটা ইমেজ চুজ করছি, আর এই কার্ডের ভেতরে আমি পেস্ট করে দিচ্ছি, সেভ করি। দেখুন এটা ভেস্তে গেছে। কেন ভেস্তে গেছে? কারণ আমাদের কার্ড বলে যে ক্লাসটা অলরেডি থাকে বুটস্ট্র্যাপে, সেটার উপরে প্রথম থেকেই একটা সিএসএস অ্যাপ্লাই করা থাকে। সেই কারণে এর ভেতরে কোনো কোনো জিনিস এরকম ভেস্তে যায়, যেমন একটা ইমেজ। এবার আপনারা কি করতে পারেন? আমি বলেছিলাম কি, ইমেজগুলোকে একটা ডিভের ভেতরে র্যাপ করে রাখুন। একটা ডিভ ট্যাগ নেবেন, নেওয়ার পরে সেই ডিভ ট্যাগের ভেতরে ইমেজটাকে র্যাপ করে দিন। এবার দেখুন এটা আর ভেস্তাবে না, কারণ কার্ডটা জাস্ট এই ডিভের উপরে অ্যাপ্লাই হয়েছে, এই ইমেজটার উপরে কিন্তু পৌঁছায়নি। সেই কারণে আমাদের ইমেজটার কোনো এবার মানে চেঞ্জেস আসেনি। এবারে বিন্দাস আপনি ইমেজগুলো ইউজ করুন। যে যে ইমেজগুলো আমরা ইউজ করলাম সেই ইমেজগুলোই আমি এবার ইউজ করছি। এখানে 3-4টে ইমেজ আমি তুলছি, কপি করি, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, ব্যাস সেভ করব। চলে আসছে ইমেজগুলো। এবার এখানে কি করবেন? যে ডিভ ট্যাগের ভেতরে এবার ইমেজগুলোকে রাখলাম, সেগুলোকে এবার ফ্লেক্স বক্সটা দিয়ে দিন কুইকলি। আমি লিখবো ডি ফ্লেক্স, সেভ করি। ইমেজগুলো পাশাপাশি চলে গেল। সেন্টার অলরেডি রয়েছে কারণ প্যাডিং রয়েছে তাই, কিন্তু আপনারা যদি চান যে সেন্টার করতে, তাহলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কিন্তু এখানে লিখতে পারেন। জাস্টিফাই ড্যাশ দিয়ে কন্টেন্ট ড্যাশ দিয়ে সেন্টার, সেভ করুন, সেন্টার হয়ে যাবে। ব্যাস। এবার এখানে ইমেজগুলোর মধ্যে গ্যাপ দিতে আমরা কি করতে পারি? ইমেজগুলোর মধ্যে আমরা গ্যাপ দিতে কি করতে পারি? এনিবডি? ইমেজগুলোতে গ্যাপ দিতে আমরা কি ইউজ করতে পারি? কি লিখতে পারি দেখি দেখি, সবার একটু ওয়াইল্ড গেস করুন দেখি, কি লিখতে পারি আমরা? যিনি বলছেন মার্জিন, খুব সুন্দর, কিন্তু যারা বলছেন গ্যাপ, পারফেক্ট। যারা বললেন গ্যাপ, একদম পারফেক্ট। কারণ কি, গ্যাপ হচ্ছে ফ্লেক্স বক্সের একটা মানে বলতে পারেন যে সঙ্গী। ডিসপ্লে ফ্লেক্সের সাথে গ্যাপ বলে একটা প্রপার্টি আমাদের থাকে, যেটা ইউজ করে যে কোনো এলিমেন্টের মধ্যে আমরা একটু একটু করে গ্যাপ দিতে পারি। মানে একদম সিমিলার অ্যামাউন্ট অফ গ্যাপ আমাদের থাকবে। সেটাই আমরা এখানে করতে পারি কি, আমরা এখানে জাস্টিফাই কন্টেন্ট সেন্টারের পাশে লিখতে পারি গ্যাপ অফ 3, সেভ করব। দেখুন গ্যাপ গুলো চলে এসছে। এখানে একটু বেশি স্পেস কেন আসছে? এখানে এই যে এনবিএসপি লেখা রয়েছে, এটা একটা স্পেসের জন্য ইউজ করা হয়, এটা আমি মুছে দিচ্ছি। এবার দেখবো সিমিলার অ্যামাউন্ট অফ গ্যাপ আমাদের দিয়ে দেবে। এবার কি আর কোনো ঝামেলা আছে? এবার জাস্ট আপনি এখানে একটা পি ট্যাগ অ্যাপ্লাই করে যা লেখা ছিল সেগুলো লিখে দিতে পারেন। কি 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 লেখা ছিল? টেক্সট ট্যাগ বলে কিছু একটা লেখা ছিল, হয়তো দেখে নিই একবার। টেক্সট ট্যাগ সার্টিফিকেশনস, ওকে, টেক্সট ট্যাগ সার্টি
নোটিফিকেশন, সরি, নোটিফিকেশনস সেভ করি। এবার আমাকে বলুন যে কোনো টেক্সটকে সেন্টার করতে আমরা কি ইউজ করি? শুধুমাত্র টেক্সট সেন্টার করার জন্য আমরা কি ইউজ করি? কারো কি মনে আছে? অনেক তো সেন্টারের প্রপার্টি আমরা শিখলাম, টেক্সট সেন্টার করার জন্য আমরা কি ইউজ করি? টেক্সট সেন্টার করার জন্য আমরা কি ইউজ করি? স্যার আর ম্যাম যারা যারা বলছেন, ইন্দ্রনীল বাবু তো পুরো একদম বুস্টআপের ক্লাসই তুলে দিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ভেরি ভেরি থ্যাংক ইউ। যারা বললেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেটা দিয়েও করা যায়, কিন্তু শুধুমাত্র টেক্সট সেন্টার করতে লিখুন টেক্সট সেন্টার, তাহলেই আমাদের হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, গার্বি ম্যাম, থ্যাংক ইউ। তাহলে পি ট্যাগের উপরে আমরা জাস্ট লিখবো কি, দেখি একবার অ্যাপ্লাই হতে হতে দেখবো আমরা। পি ট্যাগের উপরে ক্লাস লিখবো একটা, লিখে করব কি টেক্সট সেন্টার, সরি সেন্টার, সেভ করি। দেখুন জাস্ট একটা ক্লাসে আমাদের টেক্সটটা সেন্টার হয়ে গেল। এবার আর কি বাকি আছে? আর কিছুই বাকি নেই। আমাদের এখানেও যেটা করা রয়েছে, এই যে দুটো ইমেজ নেওয়া, এই দুটোকেও সেম প্রসেসে এখানে যা যা করলাম সেটা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। এবার এখানে এইগুলোকে কপি পেস্ট করে দিই একটু, তাহলে আমাদের একটু ভরাট লাগে দেখতে। এখানে আর একটা প্রপার্টি হয়তো ইউজ করতে হতে পারে, সেটাও দেখাবো, বাট কপি পেস্ট করে দিই, সেভ করি। এবার আপনারা বলবেন স্যার আপনি তো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করলেন, কার্ড করলেন, কিন্তু এগুলো বাইরে কেন বেরিয়ে যাচ্ছে? কারণ ফ্লেক্স বক্স সবসময় সব জিনিসপত্রকে পাশাপাশি নিয়ে যেতে চেষ্টা করে, যেটা আমাদের এখানে হচ্ছে। এবার আপনি যদি চান যে সবকটা ইমেজ পাশাপাশি থাকবে আবার বাইরেও বেরোবে না, তার জন্য একটা নতুন প্রপার্টি আপনাদের দেখিয়ে দেবো, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। কি নাম? ফ্লেক্স র্যাপ। যেখানে আপনার ফ্লেক্স বক্সটা অ্যাপ্লাই করা, সেখানে গিয়ে জাস্ট লিখুন ফ্লেক্স, WRAP, র্যাপ, সেভ করুন। এবার দেখুন সবকটা আর বাইরেও যাবে না, এদিকে পাশাপাশি থেকে তারা সেন্টার হয়ে যাবে। ব্যাস, ফ্লেক্স ড্যাশ দিয়ে র্যাপ। এটাও কিন্তু ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করার পরেই করতে হবে, সেই কারণে ফ্লেক্স নাম আছে। ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করার পরে ফ্লেক্স র্যাপ অ্যাপ্লাই করবেন, আপনাদের কোনো ইমেজ আর বাইরে যাবে না, তারা নিজের উইথ অনুযায়ী নিজের জায়গা বেছে নেবে। ব্যাস, হয়ে গেছে। ঠিক আছে, বোঝাতে পারলাম হ্যাঁ কিনা একটু শুনি। ফ্লেক্স র্যাপ কেন ইউজ করি? কারণ আমাদের পাশাপাশি থেকে একটুখানি তাদেরকে নিজেদের জায়গা দেখিয়ে দিতে হয়, যে তোরা পাশাপাশি যাবি না, তোরা নিজের জায়গা অনুযায়ী, স্পেস অনুযায়ী নিজের জায়গা বেছে নিবি। ঠিক আছে, ফ্লেক্স র্যাপ ইউজ করবেন, আপনার কিন্তু এই জিনিসটা হয়ে যাবে। ইয়েস স্যার, বাট কার্ডের সাইজটাকে কাস্টমাইজ কি করে করবো? জাস্ট উইথ হাইট ইউজ করুন, যেভাবে আমরা উইথ হাইট ইউজ করি সেটা দিয়েই করি আমরা। ঠিক আছে, এইভাবেই কিন্তু সিএসএস অ্যাপ্লাই করা হয়। স্যার পোর্টফোলিও লিঙ্কটা আরেকবার দিলে ভালো হয়। আমি দিচ্ছি স্যার, অবশ্যই দেবো। পোর্টফোলিও লিঙ্ক মানে কি স্যার? ড্রাইভের লিঙ্ক, যেখান থেকে কোডটা পাবেন। মাহমুদ বাবু একটুখানি বলুন, গুগল ড্রাইভের লিঙ্কের কথা বলছেন স্যার? সৌভিক বাবু দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, উনি ড্রাইভের লিঙ্কের কথা বলছেন, ঠিক আছে। সুজাবাবু বলছেন চারটে কি করে আনবো, P4 করলে কি হবে? P4 মানে স্যার প্যাডিং 4 ইউজ করা হয়। P4 মানে ক্যান উই অ্যাড 3D মডেল লাইক ইমেজ? হ্যাঁ, obviously you can add a 3D model. So you need to know React for that, because HTML doesn't support 3D models natively. So you need to use React or any JavaScript framework for that. Okay, চলুন তাহলে আমরা এগিয়ে যেতে পারি আমাদের নেক্সট সেকশনে। অর্থাৎ এখানে জাস্ট আমরা আমাদের স্ট্রাকচারটা বানিয়ে নিলাম কেমন করে ইউজ করা। এবার এই কোডটা কিন্তু আপনাদের কাছে অলরেডি দেওয়া আছে, আপনারা এটাকে ইউজ করতে পারেন। আর যিনি বললেন যে কোডের লিঙ্কটা লাগবে, আমি একটুখানি পরে আপনাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবো, লাস্ট অব্দি থাকুন, লাস্টে গিয়ে আমি কোডের লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে ড্রাইভের পুরো ফাইলগুলো আপলোড করা। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট সেকশনে এগিয়ে যাই। ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। নেক্সট সেকশন আমাদের কি? ওয়েলকাম টু জাভাস্ক্রিপ্ট। কারণ আমাদের এবার জাভাস্ক্রিপ্টের সাহায্যে প্রোগ্রামিং করতে হবে একটুখানি। কি করতে হবে আবার বলি, আমাদের এবার জাভাস্ক্রিপ্টের সাহায্যে একটুখানি প্রোগ্রামিং করতে হবে। এতদিন আমরা কি করছিলাম? তাহলে বলবেন স্যার এতদিন আমরা কোড করছিলাম, তাহলে সেটাকে প্রোগ্রামিং কেন বলছেন না? কারণ আমরা এতদিন ধরে ওয়েবসাইটের স্ট্রাকচার আর ওয়েবসাইটের ডিজাইন বানাচ্ছিলাম, এবার আমরা ওয়েবসাইটের ব্রেন বানাবো। মানে এতদিন ধরে আমরা ওয়েবসাইটের কি বানাচ্ছিলাম? আমরা কিন্তু এতদিন ধরে ওয়েবসাইটের একটা স্কেলিটন বানালাম HTML দিয়ে, সেটাকে সাজালাম CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে। এবার আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে একটা ব্রেন দিতে হবে। অর্থাৎ ওয়েবসাইটটাকে মানুষ বানাতে গেলে তার একটা কম্পিউটার লাগবে, যেটাকে আমরা বলি ব্রেন। সেই ব্রেনটাকে বানানোর জন্যই আমরা ইউজ করি জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি সেটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন।
কি জাভাস্ক্রিপ্ট, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট, কেন জাভাস্ক্রিপ্ট, সবকিছু বলবো। জাভাস্ক্রিপ্ট কি লেখা? জাভাস্ক্রিপ্ট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি? একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক্স ওয়েবসাইটস ইন্টারঅ্যাক্টিভ অ্যান্ড ফান। কারণ ফান জিনিসটা আমাদের সবসময় রাখতে হবে, মজায় আমাদের শিখতে হবে। তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হলো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি কেন বলছি না, কারণ জাভাস্ক্রিপ্ট নেটিভলি ব্রাউজারেই চলে। যে জাভাস্ক্রিপ্টটা আমরা এখন দেখছি সেটা জাস্ট ব্রাউজার অনলি, মানে সেটা দিয়ে আমরা ব্রাউজারেই কাজ করতে পারবো, অর্থাৎ ক্রোম, ফায়ারফক্স, অপেরা মিনি, অপেরা ব্রাউজার, এই সমস্ত জিনিসপত্র। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ বানায়। ইন্টারঅ্যাক্টিভ কথার অর্থ যে ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়েবসাইটের সাথে কিছু ইন্টারঅ্যাকশন করতে পারি। অর্থাৎ কোনো বাটন ক্লিক করলাম, আমাদের একটা ফর্ম সাবমিট হলো, ফর্মটার ডেটাটা আমরা কোথাও গিয়ে পেলাম, সেই ডেটাটাকে দিয়ে আমরা কিছু একটা আরেকটা জিনিস পাঠালাম। সেই জিনিসপত্র, যে লজিক যেটাকে বলে ওয়েবসাইটের, আপনারা এই জিনিসগুলো অনেক জায়গায় দেখেছেন। লজিক যে বলে ওয়েবসাইটের, সেই লজিকটা কিন্তু আমরা লিখি জাভাস্ক্রিপ্টের সাহায্যে। জাভাস্ক্রিপ্ট খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ 2024-এ দাঁড়িয়ে। কারণ আমি জাভাস্ক্রিপ্টের মানে মাহাত্ম্য যাকে বলা হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কেন ভালো, কেন বেশি পরিমাণে ইউজ হচ্ছে, সেই জিনিসগুলো কি আমি আমি আগের দিন দেখিয়েছিলাম। এবার সেটা দেখাতে চাইলে পরে আমি দেখিয়ে দেবো, বাট জাভাস্ক্রিপ্ট কি আগে জেনে রাখুন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন? কারণ জাভাস্ক্রিপ্ট ব্রাউজার অনলি। এই জাভাস্ক্রিপ্ট যেটা আমরা দেখবো সেটাকে ব্রাউজার অনলিতে ইউজ করতে পারবো আমরা, অর্থাৎ সেটা ব্রাউজারের মধ্যেই চলবে। সেই জন্যই জাভাস্ক্রিপ্টকে বলা হয় একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর এটাকে আমাদের কেন ইউজ করছি? ওয়েবসাইটের একটা ব্রেন প্রোভাইড করার জন্য, যে ওয়েবসাইট ভাবতে পারবে, কিছু করতে পারবে, সেরকম একটা জিনিসের জন্য। তো জাভাস্ক্রিপ্ট কে বানিয়েছিলেন? জাভাস্ক্রিপ্ট বানিয়েছিলেন ব্রেন্ডন আইক, অথবা আইচ, যা খুশি বলতে পারেন। তো ব্রেন্ডন আইচ বানিয়েছিলেন কত সালে? 1995 সালে। তখন জাভাস্ক্রিপ্টের একটা পুরনো নাম ছিল যাকে বলা হতো মকা, অর্থাৎ MOCHA, মকা। কারণ জাভাস্ক্রিপ্টের নাম আগে ছিল মকা, বলতে একটা কফি হয়, যে কফির নামে জাভাস্ক্রিপ্টের নাম ছিল। তারপরে সেটাকে পরে চেঞ্জ করে করা হয় জাভাস্ক্রিপ্ট। জাভার সাথে জাভাস্ক্রিপ্টের কিন্তু কোনো মানে লিঙ্ক নেই, আগের থেকে বলে দিচ্ছি। অনেকে কনফিউজ হন যে জাভা আর জাভাস্ক্রিপ্ট কি স্যার এক? না, জাভার সাথে জাভার কোনো লিঙ্ক নেই। জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ক্রিপ্ট কেন লেখা হয়? কারণ সেটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সেটা ব্রাউজার অনলি, সেটা অনলি ব্রাউজারেই চলে, ব্যাস। কেন ইউজ করা হয় দেখি একটু, কে কে বুঝলেন? জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করি, যদি ছোট্ট একটুখানি বলতে পারেন কেউ। জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করি, যদি কেউ বলতে পারেন জাভাস্ক্রিপ্টকে আমরা কেন ইউজ করছি? ওয়েব রেসপন্স, ভেরি গুড। টেম্পোরারি স্টোরেজের জন্য, ভেরি গুড, করা যায়, অসুবিধা নেই। টু মেক ওয়েবসাইট ফাংশনেবল, ভেরি গুড। লজিক মেকিং, খুব সুন্দর। বাকিরা দেখি একটু জাভাস্ক্রিপ্ট আমরা কেন ইউজ করছি? ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক কাজ করার জন্য, খুব সুন্দর হয়, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক কাজ করার জন্য। ওকে ওকে ওকে। আর কি কি, আর কোনো ওয়াইল্ড গেস জাভাস্ক্রিপ্টকে কেন ইউজ করছি আমরা? আর কেউ গেস করতে পারছেন না, চলুন ঠিক আছে। ওয়েব রেসপন্স, ফাংশনালিটি, আচ্ছা, নেভিগেশন বানানোর জন্য, হ্যাঁ সবকিছু হয়। ব্রেন তৈরি করার জন্য, এটা খুব ভালো লাগলো উত্তরটা, থ্যাংক ইউ গার্গী ম্যাম, বুঝেছেন আপনি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নট ইউজ ইন ওয়েবসাইট, হ্যাঁ তাও হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, কিন্তু স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বেশি ইউজ করা হয় ওয়েবসাইটের জন্য, সেই কারণে। সুজয়বাবু বলছেন HTML এর ব্রেন ডেভেলপমেন্ট, পারফেক্ট। প্রোভাইড ফাংশন, খুব সুন্দর। লাইভ ইন্টারাকশন, আরো সুন্দর। ইন্টারাক্টিভ বিহেভিয়ার, অবশ্যই। সাইটকে স্মুথ রান করার জন্য, হ্যাঁ বলা যেতে পারে, কাইন্ড অফ, ইয়েস। ওয়েবসাইট লজিক দেওয়ার জন্য, একদম 100-100, পারফেক্ট, ব্যাস। তাহলে আমরা কিছু কিছু গেস পেয়েছি। ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ এক্সপিরিয়েন্স অর ডেভ, অর ডেভ, অর ডেভ মানে স্যার ডেভেলপমেন্ট বোঝায়, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে অনেকে অনেক রকম ওয়াইল্ড গেস করলেন। অনেকে বলছেন ওয়েবসাইটকে স্মুথ রান করানোর জন্য, অনেকে বলছেন ব্রেন দেওয়ার জন্য, অনেকে বলছেন লজিক লেখার জন্য, তিনটেই ঠিক। তো জাভাস্ক্রিপ্টকে অনেক রকম ভাবে ইউজ করা যায়। জাভাস্ক্রিপ্ট একটা বলতে পারেন হিউজলি মানে ডেভেলপারদের দ্বারা ব্যাকড ল্যাঙ্গুয়েজ, কারণ সেটা এখনো আপডেট হচ্ছে অলরেডি। মানে জাভাস্ক্রিপ্টের নতুন নতুন ফিচার অলরেডি এখনো আসছে, সেটা কিন্তু পুরনো হয়ে যায়নি, সেখানে নতুন ফিচার অলরেডি ইমপ্লিমেন্ট করা হচ্ছে। সেই কারণে জাভাস্ক্রিপ্ট খুবই ফেমাস, এবং জাভাস্ক্রিপ্ট এখন বলতে পারেন সব থেকে ফেমাস কেন? ওয়েব ডেভেলপমেন্টের জন্য। কারণ যত রকমের ফ্রেমওয়ার্কের নাম আপনারা শুনেছেন, রিয়াক্ট জেএস, তারপরে নেক্সট জেএস, ভিউ জেএস, অ্যাঙ্গুলার জেএস,
এই সব নামের পিছনে একটা ওয়ার্ড আপনারা দেখবেন, সেটা হচ্ছে জেএস। কেন জেএস? কারণ তার নাম জাভাস্ক্রিপ্ট। তার মানে আপনারা যত রকমের ফ্রেমওয়ার্কের নাম এতদিন শুনেছিলেন, অনেকেই জানেন, অনেকে জানেন না, তাদের কথা বলছি না, বাট যারা জানেন, অর্থাৎ রিয়াক্টের নাম অনেকে শুনেছেন, রিয়াক্ট জেএস কিন্তু তার পুরো নাম। সেই কারণে জাভাস্ক্রিপ্টের ওটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু রিয়াক্ট চলতে পারে না, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যত রকমের ফ্রেমওয়ার্ক আপনারা দেখছেন সেগুলো সবই জাভাস্ক্রিপ্টে ডেভেলপ করা, ঠিক আছে? আর আমরা যে জাভাস্ক্রিপ্টটা ইউজ করব সেটা হচ্ছে জাস্ট ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ যেটাকে আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করব, অর্থাৎ যেটা আমাদের ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ বানাতে সাহায্য করবে, এটাকে আমরা ইউজ করব। তাহলে আমরা কি করতে পারি? একটুখানি এক্সাইটেড একটু দেখি, কে কে জাভাস্ক্রিপ্ট শিখতে একটু এক্সাইটেড, একটুখানি দেখি চ্যাট বক্সে লিখুন দেখি, জাভাস্ক্রিপ্ট শিখতে কে কে ইন্টারেস্টেড? জাভাস্ক্রিপ্ট শিখতে কে কে ইন্টারেস্টেড? খুবই কিন্তু ভালো জিনিস, আগের থেকে বলছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। কারণ জাভাস্ক্রিপ্ট থেকে অনেকে শুরু করে, কারণ জাভাস্ক্রিপ্ট বুঝতে একটুখানি ইজি। তো আপনারা চেষ্টা করলে জাভাস্ক্রিপ্ট থেকেও নিজের প্রোগ্রামিং জার্নি শুরু করতে পারেন। কে কে জাভাস্ক্রিপ্ট শিখতে ইন্টারেস্টেড? সবাই একটুখানি দেখি। আমিও কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, ডোন্ট নিড স্যার, আমি আছি তো, একদম বিগিনার থেকে শেখাবো। জাভাস্ক্রিপ্ট শিখতে কে কে ইন্টারেস্টেড? সৌভিক দাস বলছেন আমি সি জানি, আমিও জানি স্যার, অসুবিধা নেই, দুজনের সাথেই হবে। দুটোই একসাথে ইউজ কর, মানে দুটোই বলতে সি এন্ড ল্যাঙ্গুয়েজের একটু বেস থাকলে জাভাস্ক্রিপ্ট বুঝতে একটু ইজি হয়, বাট অসুবিধা নেই। স্যার জেএস এর সাথে পাইথনে কিভাবে, এর কি পার্থক্য? অবশ্যই পার্থক্য আছে, দুটো কিন্তু আলাদা জিনিস। কে কে জাভাস্ক্রিপ্টে ইন্টারেস্টেড? দেখি একটু এক্সাইটমেন্টটা একটু ভালো করে দেখান চ্যাট বক্সে, কারণ অনেকেই জাভাস্ক্রিপ্টের জন্য ওয়েট করেছিলেন, আমি শুনছিলাম অনেকেই বলছিলেন স্যার আমি জাভাস্ক্রিপ্ট শিখতে চাই। তো জাভাস্ক্রিপ্ট কিন্তু এবার শুরু হচ্ছে, মাঝখানে কিন্তু ছাড়লে হবে না, আগে থেকে বলছি। কারণ জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু এখানে কোনো ডিজাইনিং করব না, আমরা কিন্তু পুরো ফাংশনাল লজিক লিখবো, ঠিক আছে? আগের থেকে বলছি, গিভ আপ করলে কিন্তু চলবে না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এবার আস্তে আস্তে ঢুকবেন আপনারা। ক্লিয়ার? তাহলে আজকে আমি যেটুকু দেখাবো সেটা আপনাদের বলি। আমরা কঙ্কাল হলো, চামড়া হলো, জামা কাপড় পরানো হলো, এবার ব্রেন। পারফেক্ট, থ্যাংক ইউ সুভাষিস বাবু, ভালো বুঝেছেন। জাভা আর জেএস এর ডিফারেন্স, জাভা একটা রান টাইম এনভায়রনমেন্ট আলা ল্যাঙ্গুয়েজ, মানে যেটা কম্পিউটারের সাথে ডাইরেক্টলি ইন্টারাকশন করতে পারে, জাভাস্ক্রিপ্ট পারে না, ঠিক আছে? তার জন্য নোড জেএস ডেভেলপ করা হয়েছিল, সেটা পরে বলবো। স্যার মিটে কেমন নেট কনজিউম করে? বেশি না, মানে আমার যদি স্ক্রিনটা আপনারা দেখতে পান তাহলে একটু নেট কনজিউম বেশি করবে, কারণ সেখানে ভিডিও রেন্ডার হচ্ছে, ঠিক আছে? তাহলে শুরু করছি। একটুখানি আজকে দেখাবো কি, আজকে শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের ফাইল ক্রিয়েশনটা দেখাবো, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট কেমন করে তৈরি করতে হয়, ফাইলটা ক্রিয়েট আমরা কিভাবে করব সেটা আপনাদের দেখাই। আমি একটা নতুন ফ্রেশ ফাইল খুলে নিচ্ছি, আমি এই ফাইলে করব না, অর্থাৎ এই ফোল্ডারে আমি করব না, আমি নতুন একটা ফাইল ওপেন করছি, এক সেকেন্ড, আমি একটা নতুন ফোল্ডার বানাই। কি নাম দেওয়া যায়? ডে, আজকে আমাদের 18th, আজকে শুরু হচ্ছে জাভাস্ক্রিপ্ট। চলুন ওপেন করলাম। সবাই দুটো ফাইল প্রথমে বানান, সিএসএস ফাইলটা না বানালেও চলবে, সিএসএসটাকে আমরা বুটস্ট্র্যাপ দিয়েও চালাতে পারি, বাট প্রথমে দুটো ফাইল সবাই বানিয়ে নিন কুইকলি। একটা এইচটিএমএল ফাইল বানান, এখানে index.html, jtml না html, ওকে। আর একটা ফাইল সবাই বানিয়ে নেবেন এবার, নতুন ফাইল, ভালো করে দেখবেন, কিচ্ছু না, জাস্ট নামটা দেখুন, নাম কি রাখবেন? স্ক্রিপ্ট ডট জেএস। কি নাম রাখবো? স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট ডট জেএস। কি নাম রাখবো? ভালো করে দেখুন, index.html ফাইলটা বানানো হয়ে গেছে, রেখে দিন। নেক্সট একটা ফাইল বানিয়ে নিন, যেমন আমরা style.css ফাইলটা বানিয়েছিলাম, ঠিক সেই উপায়ে আমরা বানাবো স্ক্রিপ্ট ডট জেএস, স্ক্রিপ্ট, SCRIPT, স্ক্রিপ্ট ডট জেএস, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট। এন্টার প্রেস করুন, জাভাস্ক্রিপ্ট ফাইল আপনার তৈরি হয়ে গেছে। জাভাস্ক্রিপ্টের ফাইল কিন্তু আপনাদের রেডি। এবার নেক্সট স্টেপ কি আপনাদের কাছে জিজ্ঞেস করব। এখানে আগে ডান্ডাগুলিটা মেরে নিই আমি, এখানে আমার এইচটিএমএল ফাইলটা তৈরি, আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করছি, ওপেন হয়ে গেছে। এবার আমাকে কি কেউ বলতে পারবেন সিএসএস এর টাইমে আমরা কি করেছিলাম, যার সাহায্যে আমরা এইচটিএমএল এর সাথে সিএসএস কে লিংক করেছিলাম? সিএসএস ফাইল আমরা বানিয়েছিলাম এক্সটার্নাল, সেটাকে আমরা লিংক করেছিলাম, তাহলে আমরা এখানেও নিশ্চয়ই তাকে লিংক করতে হবে, হ্যাঁ কি না? এইচটিএমএল কি জানে আমাদের যে একটা জাভাস্ক্রিপ্টের ফাইল আমরা বানিয়েছি? এইচটিএমএল কি জানে আমাদের যে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল বানিয়েছি? এইখানটায় দেখুন, একটা জাভাস্ক্রিপ্টের ফাইল কিন্তু আছে, কিন্তু সেটা কি এইচটিএমএল বুঝতে পারছে এখানে আছে?
সবাই দেখি, বলুন দেখি। না স্যার, জানতে পারছে না, একদম পারফেক্ট। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট লিংক করানোর কিন্তু একটা উপায় আছে। কি উপায় আছে এবার দেখাই। বোঝা উচিত, প্রিয়জিৎ বাবু বলছেন বোঝা তো অবশ্যই উচিত, তার একটু বোঝা উচিত ঠিক, কিন্তু আমাদের ওটা ওইভাবে বোঝে না। কারণ আমি যেমন বলেছিলাম, কম্পিউটার একটা বোকা বাক্স, সে নিজে থেকে কিছুই করতে পারে না, সেটা আপনি যত দামি কম্পিউটারই কেনেন না কেন। ঠিক আছে, তাহলে আমি বলি এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টকে এবার আমাদের লিংক করাতে হবে। কিভাবে করাবো আপনি দেখে নিন কুইকলি। এখানে যে এইচটিএমএল ফাইলটা আছে, সেই ফাইলের যে বডি ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, এই বডি ট্যাগের একদম শেষে গিয়ে একটা নতুন, মানে নতুন একটা ট্যাগ বানিয়ে নিতে হবে আপনাদের। কি ট্যাগ? বুটস্ট্র্যাপের টাইমে সেটা আমি বলেছিলাম। এবার আপনাদের সেই ট্যাগটা বানানো শেখাবো। কি ট্যাগ? ট্যাগের নাম হচ্ছে স্ক্রিপ্ট। ট্যাগের নাম কি? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট কোলন দিয়ে এসআরসি লিখলেও কিন্তু আপনাদের চলবে। স্ক্রিপ্ট কোলন দিয়ে এসআরসি লিখবেন, আপনার একটা স্ক্রিপ্ট ট্যাগ চলে আসবে। কি করলাম আরেকবার বলি, এখানে জাস্ট একটা স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিন। স্ক্রিপ্ট, সরি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট বলে একটা ট্যাগের সাজেশন ভিজুয়াল স্টুডিও কোড দেবে। স্ক্রিপ্ট বলে একটা ট্যাগ বানিয়ে নিন এইভাবে। ঠিক আছে, স্ক্রিপ্ট ট্যাগ বানানোর পরে আপনারা এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেও জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, কিন্তু আমরা সেটা করব না, আমরা একটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব। ঠিক আছে, কেউ যদি চান যে জাভাস্ক্রিপ্ট স্যার এখানেও লিখতে পারবো কিনা, অবশ্যই লিখতে পারবো, কিন্তু কেন লিখছি না? কারণ আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করব, সেটাই আমাদের সব থেকে বেস্ট। কারণ এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল আর জাভাস্ক্রিপ্টের ফাইল কিন্তু তিনটে আলাদা আলাদা থাকবে। তাহলে আমরা এইচটিএমএল এর মধ্যে শুধু এইচটিএমএল রাখবো, সিএসএস এ শুধু সিএসএস, আর জাভাস্ক্রিপ্টে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট। সেটাই আমরা এখানে করব। একটা স্ক্রিপ্ট ট্যাগ আশা করি বানানো হয়ে গেছে, একটু দেখি স্ক্রিপ্ট ট্যাগ বানানো হয়েছে কি হয়নি একটুখানি বলুন। স্ক্রিপ্ট ট্যাগ বানানো হয়েছে কি হয়নি একটুখানি দেখি। স্ক্রিপ্ট ট্যাগ বানানো হয়েছে সবাই? কুইকলি কুইকলি, জাস্ট বডি ট্যাগের একদম শেষে গিয়ে স্ক্রিপ্ট ট্যাগ বানিয়ে নিন একটা। হয়ে গেছে কিনা বলুন তাড়াতাড়ি। স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ বানানো হয়ে গেছে। এবার আমাদের লাস্ট স্টেপ। কি স্টেপ দেখাই। আমাদের এখানে নোড জেএস অ্যাপ ডেভেলপমেন্টে ইউজ হয় তো স্যার? অবশ্যই হয়। নোড জেএস দিয়ে আমরা রিয়াক্ট জেএস এর ডেভেলপমেন্ট করি। আপনারা যেটা অ্যাপে শিখেছেন সেটা রিয়াক্ট নেটিভ, আর আমরা শিখবো রিয়াক্ট জেএস, ওটা ওয়েবের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, ওটা আমি পরে বলবো একদিন, কিন্তু আপাতত আমাদের যেটা সেটা দেখি। স্ক্রিপ্ট ট্যাগ বানালাম, বানানোর পরে স্টার্টিং যে স্ক্রিপ্ট ট্যাগ, এর মধ্যে আপনাকে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে। কি অ্যাট্রিবিউট? লিখুন এসআরসি। এইভাবে একটা এসআরসি বলে অ্যাট্রিবিউট বানিয়ে নিন। এইভাবে স্টার্টিং ট্যাগের মধ্যে এসআরসি বলে একটা অ্যাট্রিবিউট আপনি বানিয়ে নিন। এবারে এসআরসির ভেতরে গিয়ে জাস্ট লিখুন স্ক্রিপ্ট ডট জেএস। দেখুন এখানে সাজেশন দিচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস। এই লেখাটা এসআরসির ভেতরে লিখে দিলে আপনার এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্ট লিংক হয়ে গেল। ব্যাস, কাজ আমাদের শেষ। কি কি করলাম? একটা স্ক্রিপ্ট ডট জেএস ফাইল বানালাম, বানানোর পরে আমরা স্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করে জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল কে লিংক করে দিলাম। এসআরসি কমপ্লিট। দেখি এসআরসি লিখতে পেরেছেন? এসআরসি কার কার হয়ে গেছে একটুখানি বলুন চ্যাট বক্সে। হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওকে। তাড়াহুড়োতে স্যার স্যারের বানানটা আপনার ভুল হয়ে গেছে, অসুবিধা নেই, ঠিক আছে। এসআরসি এর মধ্যে স্ক্রিপ্ট ডট জেএস বলে এই লেখাটা লিখে দিলে কিন্তু আপনাদের জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এর সাথে লিংক হয়ে গেল। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এক লাইন জাভাস্ক্রিপ্ট আপনাদের যদি লিখতে বলি, সেটা আজকে দেখালে দেখাতেই পারি। 3 মিনিট আমাদের কাছে টাইম আছে, 2 মিনিট। তার জন্য আমরা কি করব, যে স্ক্রিপ্ট ফাইলটা আমরা বানিয়েছি, এই ফাইলের মধ্যে গিয়ে জাস্ট একটা লাইন আমরা লিখবো। কি লাইন? এইভাবে লিখুন কনসোল ডট লগ। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা খুব হাই লেভেলের টার্ম থাকে, একটা হ্যালো ওয়ার্ল্ড বলে একটা প্রিন্ট করা। হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ওয়ার্ড আমাদের প্রিন্ট করতে হয়। কে কে জানে দেখি হ্যালো ওয়ার্ল্ড কি? কেউ শুনেছেন হ্যালো ওয়ার্ল্ড? কে কে শুনেছেন হ্যালো ওয়ার্ল্ড? হ্যালো ওয়ার্ল্ড এর নাম কে কে শুনেছেন? যারা যারা কলেজ স্টুডেন্ট তারা তো অবশ্যই শুনেছেন, কিন্তু যারা জানেন না তাদের বলি, কম্পিউটার সায়েন্সে একটা খুব হাই লেভেলের টার্ম থাকে। হাই লেভেল বলবো না, জাস্ট একটা, মানে বলতে পারেন যে একটা টার্ম আমরা বলতে পারি, যে প্রথম যখন কোডিং শুরু হয়, ঠিক আছে,
প্রথম যখন কোডিং শুরু হয় তখন একটা প্রিন্টিং স্টেটমেন্ট লিখতে হয়, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের কিছু প্রিন্ট করতে হয়। সেই প্রিন্ট আমাদের কি করতে হয়, প্রথম আমরা প্রোগ্রামিং যখন শিখি তখন আমাদের হ্যালো ওয়ার্ল্ড বলে একটা লেখা আমাদের প্রিন্ট করতে হয়। কারণ কি, এটা বলতে পারেন একটা রিচুয়াল, অর্থাৎ একটা পুজো টাইপের, যেটা আমাদের করতেই হয়। তো এটা আমিও করব, চলুন করে নিই। যে এখানে আমাদের লিঙ্ক হয়ে গেল script.js ফাইলে, এই জিনিসটা সবাই টাইপ করুন। কি লিখবো? console.log। কি লিখবো ভালো করে দেখাই, console.log লিখে একটা ওপেনিং আর মানে ওপেন ক্লোজ যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিন। এবার এই লগের ভেতরে কোডটা দিয়ে লিখে দিন হ্যালো। এটা আপনাদের করতেই হবে, এর কোনো মানে নেই, আমি পরে বলবো, বাট লিখে দিন হ্যালো ওয়ার্ল্ড। সেভ করুন। সেভ করার পরে এখানে আপনি চলে আসুন। এবার আপনি বলবেন স্যার আপনি তো লিখলেন, কোথায় গেল আউটপুটটা? কিছুই আসছে না। এর আউটপুটটা আসে অন্য জায়গায়। এবার আমাদের আসতে হবে কোথায়? ইন্সপেক্টে। এটা আজকে দেখালে হয়তো টাইম থাকবে না, বাট আপনাদের ওয়েবসাইটে যে ইন্সপেক্ট বলে একটা জিনিস থাকে, রাইট ক্লিক করবেন, ইন্সপেক্ট বলে লেখা থাকে, এই ইন্সপেক্ট এলিমেন্টটাকে একবার ওপেন করবেন। করার পরে কনসোল বলে একটা জায়গা আছে, দেখবেন কনসোল এলিমেন্টস কনসোল। কনসোলে গেলে দেখবেন এই যে আপনার হ্যালো ওয়ার্ল্ড স্টেটমেন্টটা প্রিন্ট হয়ে গেছে। এইটা লেখার পরেই console.log ব্র্যাকেটের মধ্যে কোটেশন দিয়ে হ্যালো ওয়ার্ল্ড লিখলেন, আপনার হ্যালো ওয়ার্ল্ডটা এই যে ব্রাউজারের কনসোল, এটাকে বলা হয় ব্রাউজারের কনসোল, সেখানে গিয়ে কিন্তু লিঙ্ক হয়ে যাবে, অর্থাৎ প্রিন্ট হয়ে যাবে। ব্যাস, আমাদের ফার্স্ট লাইন জাভাস্ক্রিপ্টের কোড হয়ে গেছে, কমপ্লিট। ঠিক আছে, এই লাইনটা লিখুন, লিখে ব্রাউজারের টার্মিনালে যান, গিয়ে এটা করে নিন। ওয়ার্ডপ্রেসে একটা টেমপ্লেট আছে, উৎপলবাবু বুঝতে পারলাম না, ওয়ার্ডপ্রেসের একটা টেমপ্লেট আছে, আমি কি করবো স্যার? মুজাহিদুল বাবু আপনি কিছু বুঝতে পারেননি আমি জানি, ওটা কালকের ক্লাসে ভালো করে বোঝাবো, ঠিক আছে? সেমিকোলন হবে না, না, জাভাস্ক্রিপ্টে সেমিকোলন হয় না, হয় বাট আমরা ইউজ করি না, কারণ ওটা ইজি হয় বেশি। ঠিক আছে, এই অবধি আজকের ক্লাস। এবারে কোয়ারি সেশনে আসবো, কালকের ক্লাসে ভালো করে বোঝাবো, জাস্ট যেটুকু করলাম। তো এটুকু যদি আজকে কেউ নাও করতে পারেন কোনো চিন্তা নেই, কালকের ক্লাসে কিন্তু ভালো করে করা হবে। ওকে, এইচটিএমএলটা দেখুন, যার যার এইচটিএমএল লাগবে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছি, আর এখানে script.js বলে একটা ফাইল বানানো, ব্যাস। ঠিক আছে স্যার, আপনার আইকন থিমটা কি? আমারও স্যার মনে নেই, আমার মনে হয় ক্যাট পুচিন বলে একটা থিম আছে, ক্যাট পুচিন। ক্যাট পুচিনটা আমি ইউজ করি। এটা একবার রিপিট করুন স্যার, আজকে হবে না স্যার, কালকে। ওকে, তাহলে স্যার ফুল স্ট্যাকের জন্য ক্লাস করাবেন এটার পরে? হ্যাঁ অবশ্যই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দরকার সবারই, কারণ এখন একজনের উপরে শুধু ফ্রন্ট এন্ডের ভরসা করে থাকলে হয় না, তার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুটোই লিখতে হয়। তো আমাদের হোস্ট উপস্থিত আছেন, তো সবার নাম এক এক করে ডাকা হবে, তাদের কিন্তু এক এক করে রেসপন্স করবেন, ঠিক আছে? আপনার এক্সটেনশনটা দেখান, স্ক্রিনশট নেব। স্যার লাস্ট অব্দি থাকুন, আমি দেখাচ্ছি। ম্যাম আপনি কন্টিনিউ করুন। ওকে, আমি হ্যান্ডগুলো ডাউন করে দিয়েছি। যাদের যাদের কোয়েরি আছে তারা হ্যান্ড রেজ করুন। ওকে, আমরা 8 জনকে পেয়ে গেছি। তো পায়েল ম্যাডাম ফার্স্টে আছেন, আপনি মাইকটা ওপেন করুন। আমি জাস্ট মিনিট, আমি মাইকটা অন করে দিই। ওকে, তো পায়েল ম্যাডাম মাইকটা অন করুন। স্যার আমার ওই বলুন যে ইমেল গুলো নিয়েছিলাম না পোর্টফোলিও, তো ওইগুলো স্যার একটু বেশি গ্যাপ হয়ে গেছে। আর আপনি একটা বললেন না এনবিপিএস, ওটা কি করব? ম্যাম, রিমুভ করে দিন। আচ্ছা। ওটাকে রিমুভ করলে ওই এনবিএসপি মানে হচ্ছে একটা স্পেস দিতে কাজে লাগে, ওটা ইউজ করা হয় না খুব সচরাচর, ওটা ওই কোডের ভেতর ছিল, আমি দেখিনি। তো আমি ওটাকে আগের থেকে রিমুভ করে দিতাম, কিন্তু ওটা রিমুভ করতে মনে ছিল না অ্যাকচুয়ালি। আচ্ছা স্যার, আমি মানে পরপর লাইনগুলো সিলেক্ট কিভাবে করবো? মানে একসাথে অনেকগুলো লাইন কি করে সিলেক্ট করব? ওই মাউস আছে ম্যাম, আপনার মাউস? হ্যাঁ, মানে ওটা বলছি না, মানে এটার পর সেকেন্ড লাইনে এইটুকু জায়গা যেটা সিলেক্ট করে না একসাথে, কি কন্ট্রোল না অল্ট দিয়ে কি একটা করে, ওটা ভুলে গেছি। সিলেক্ট করার জন্য কন্ট্রোল অল্ট তো লাগে না ম্যাম, ওটাকে রেপ্লিকেট করার জন্য ইউজ করা হয়। মানে একটা লাইনকে রেপ্লিকেট করার জন্য কন্ট্রোল চেপে, কন্ট্রোল না অল্ট চেপে শিফট চেপে ডাউন অ্যারো চাপতে হয় আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে, নেক্সট আছেন সুরঞ্জন বাবু। আপনি একটু মাইকটা অন করবেন।
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে কথা? যাচ্ছে স্যার, বলুন। স্যার, আগের দিন যে রিক্যাপটা দেখালেন আজকে প্রথমে, ওখানে যে নামের লিখে লরেমটা আপনার নিচে এসেছিল, আমার তো নিচে আসেনি, পাশে চলে আসছে, আর বাটনটা পাশে চলে আসছে। তাহলে ওই পুরো যে লেখাগুলো আছে যে H3 P আর বাটন, ওই তিনটে ট্যাগকে হ্যাঁ। একটা ডিফ ট্যাগের মধ্যে রেখে দিন। হ্যাঁ, রেখেছি আমি ডি ফ্ল্যাক্স দিয়ে, যেমন ক্লাস লিখে ডি ফ্ল্যাক্স রেখেছি। আপনার তো ইমেজ ট্যাগটা, H1 ইমেজ ট্যাগটাও তো ওর মধ্যে রয়েছে না, ডিফ্লেক্সের মধ্যে ইমেজ না ট্যাগটাও তো না আছে। না, আমি পুরো ইমেজ আর এখানে যেগুলো লেখা আছে বাটন সহ পুরোটা একটা ডিপ ট্যাগে আছে, আর আলাদাভাবে ডিপ ট্যাগ আছে হচ্ছে H1P, আর এই বাটনটা একটা আলাদাভাবে একটা ডিপ ট্যাগে আছে। আচ্ছা, আলাদা করে ডিফ ট্যাগ, ওই ট্যাগে কি কোনো ক্লাস অ্যাপ্লাই করা আছে স্যার? ডি ফ্ল্যাক্স ডিফ্লেক্সটা মুছে দিন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর আপনার কোডটা একবার দেখান। কোডটা স্যার আমার এই ওপেন করতে হবে, এক সেকেন্ড আমাকে একটু টাইম দিন, আমি ওপেন করছি। ফাইল ওপেন ফোল্ডার, ওকে। এখানে ছিল হয়তো, এক সেকেন্ড দেখতে হবে। হ্যাঁ, এখানে আছে, এই যে এই অংশটুকু। হ্যাঁ, তারপরে যেটা ওই নিচে যেগুলো লেখা ছিল ওই বক্সের মধ্যে, কার্ডের মধ্যে যেগুলো লেখা হলো, ওই ওই জায়গাটা দেখুন। হ্যাঁ, এখানে এই যে কার্ড P5, মানে এই এগুলো দেওয়ার জন্য, প্যাডিংটা দেওয়ার জন্য, আমার তো প্যাডিং হচ্ছে না। P-5 লিখলেও আসছে না? না, ইউজ হচ্ছে না তো সেরকম, আর ওই তাহলে আপনারা তো শ্যাডোটাও আছে। তাহলে ওটা হয়তো বুটস্ট্র্যাপের, বুটস্ট্র্যাপ তো লিংক হলে তো হয়ে যায়, কিন্তু আপনার কেন আসছে না বুঝতে পারছি না। ঠিক আছে, একবার কোডটা নিয়ে না স্যার একবার কমিউনিটিতে পোস্ট করে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? আমি ওখানে গিয়ে কোডটা দেখে আপনাকে বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে, নেক্সট আছেন অর্কবাবু। অর্কবাবু, আপনি একটু মাইকটা অন করুন। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি বললেন যে HTML ফাইল আলাদা থাকবে, CSS ফাইল আলাদা থাকবে, জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে, কিন্তু আমরা যখন বুটস্ট্র্যাপ দিয়ে CSS টা করছি তখন তো সেটা আমরা HTML এর মধ্যে লিখছি, নাকি ওর কোনো আলাদা ফাইল করা যাবে? না না, বুটস্ট্র্যাপ ওই HTML এর মধ্যে করলেও হয়। আচ্ছা, মানে CSS যেমন আমরা আলাদাভাবে .css করছি, বুটস্ট্র্যাপের ওর মধ্যে কিছু হবে না, তাই তো? না না, বুটস্ট্র্যাপ HTML এর ভেতরেই জাস্ট HTML এ যেমন ক্লাস লেখা হয়, ওই ক্লাসের মতো করেই বুটস্ট্র্যাপ ইউজ করা হয়, সেই কারণে ওর জন্য আলাদা করে ফাইল বানাতে হয় না। মানে ওটা যা লিখতে হবে HTML এই লিখতে হবে? হ্যাঁ, ওটার জন্য HTML ইউজ করা যেতে পারে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, মোস্ট ওয়েলকাম স্যার। নেক্সট আছেন শুভাশিস বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার, বলুন। হ্যাঁ বলছি, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে স্যার একটা ওই কালকের যেটা আপনি করিয়েছিলেন হিরো সেকশনের মধ্যে, ঠিক আছে, ওই ছবি